উন্নত চিকিৎসার জন্য কার্গো বিমানে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে চিত্রনায়ক ও সংসদ সদস্য ফারুককে। ভর্তি হবেন মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। নৈশপ্রহরী পলাশের সহযোগিতায় ঘোড়াঘাট ইউএনওর ওপর হামলা করে মারি রবিউল, এমনটাই বলছে পুলিশ। হাতুড়ি ও মই উদ্ধার। নাব্য সংকটে ঢাকা বরিশাল দৌরুটো খোঁজা হচ্ছে বিকল্প চ্যানেল। শিমুলিয়া কাওড়াকান্দি রুট সচলের চেয়ে গুরুত্ব পাবে পদ্মা সেতু, জানালেন প্রতিমন্ত্রী। বগুড়ায় মুক্তিযোদ্ধা স্কুল নাম দিয়ে নিয়োগ নিয়ে জালিয়াতি, হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা। কিছুই জানেন না জেলা শিক্ষা কর্মকর্তা। ভোরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। জনপ্রিয় অভিনেতা, মুক্তিযোদ্ধা ও ঢাকা 17 আসনের সংসদ সদস্য ফারুক উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন তিনি। সরাসরি চলে যাচ্ছে সেখানে। বেলায়েত, ঢাকা 17 আসনের সংসদ সদস্য চিত্রনায়ক ফারুক, তিনি গত বেশ কয়েকদিন ধরে অসুস্থ অবস্থায় আছেন। অসুস্থ থাকার পরে তিনি আজকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। আমাদের সঙ্গে তিনি এখন আছেন, আমরা একটু তার সঙ্গে একটু কথা বলতে চাই। একটু ফারুক ভাই, আমরা একটু সরাসরি সম্প্রচারে আছি। আপনি দেশবাসীর কাছে কি বলবেন আপনার চিকিৎসা বিষয়, বা কাকে দেশবাসীর উদ্দেশ্যে কি বলবেন, বা আপনি চিকিৎসা? দেশবাসীর উদ্দেশ্যে শুধু এইটুকুনি বলবো যে আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের কাছে আমি দোয়া চাই। আমি জানি আপনারা আমাকে অত্যন্ত ভালোবাসেন। এই ভালোবাসার প্রতিদান আমি দিতে পারবো না, আমাকে ক্ষমা করে দিবেন, দোয়া করবেন। আমি মনে করি ইনশাল্লাহ আমি খুব সুন্দর এবং সুস্থ হয়ে আবার আপনাদের সামনে এসে কথা বলবো। আমি তো এখন সুস্থই, বাকি চেক আপের জন্য যাচ্ছি। আসলে জিনিসটা হলো যে কেন হলো জ্বর, কী কারণে হলো, এটা বার করতে পারেনি। বাংলা টেস্ট তো বেশ কয়েকবার করিয়েছেন এবং নেগেটিভ এসেছে যতদূর আমরা জানি। ওটা তো কোভিড তো 5 বার নেগেটিভ আসছে, ওটা তো বলে লাভ নেই। বাকিটা হলো আল্লাহ মালিক। আমরা কথা বলছিলাম চিত্রনায়ক ফারুকের সঙ্গে। তিনি যেটা বলছেন যে তার 5 বার কোভিড টেস্ট করিয়েছেন, তিনি করোনা পরীক্ষা করিয়েছেন, 5 বারই তার করোনা নেগেটিভ এসেছে। তার জ্বরে ভুগছেন তিনি। এই জ্বরটা আসলে কেন, এইটার বিষয় তিনি কিন্তু এর আগে রাজধানীর ইউনাইটেড হসপিটালে তিনি চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এবং সেখান থেকে চিকিৎসা নেওয়ার পরে যখন পুরোপুরি সুস্থ হলেন না, তারপর তাকে এভারগ্রিন অর্থাৎ অ্যাপোলো যে আগেরকার যে অ্যাপোলো হসপিটাল, সেই অ্যাপোলো হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তো সেখান থেকে আজকে সকালেই তাকে কিন্তু এই বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে তিনি এসেছেন কিছুক্ষণ আগেই। এখান থেকেই তিনি মূলত সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিবেন। তার ফ্লাইট আমরা যতদূর জানি যে সকাল 7:30টায় তার ফ্লাইটটি রওনা হওয়ার কথা রয়েছে। সিঙ্গাপুরে তিনি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার চিকিৎসা হওয়ার কথা রয়েছে। তার সঙ্গে সফর সঙ্গী হিসাবে আমরা যতদূর জানি যে তার স্ত্রী যাওয়ার কথা রয়েছে। আমরা যতটুকু জেনেছি যে গত 18 আগস্ট থেকেই তিনি মূলত অসুস্থতায় ভুগছেন এবং তারপরে তাকে বেশ কয়েকবার পরীক্ষা নিরীক্ষার পর বেশ কয়েকবার কিন্তু তাকে ইউনাইটেড হসপিটালে নেওয়া হয়েছে এবং সেখান থেকে তিনি যখন সুস্থ হলেন না, তারপর তাকে আবার অ্যাপোলো হসপিটালে, এভাবে কয়েক দফায় কিন্তু তাকে নিয়ে তার চিকিৎসার কার্যক্রম চলেছে। তো আজকে আসলে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। আমরা এখন তার সঙ্গে কথা বলেছি। তিনি যাওয়ার ঠিক পূর্ব মুহূর্তে আপনারা দেখতে পেলেন যে কিছুক্ষণ আগে তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি যেটা বলছেন যে তিনি মোটামুটি শারীরিকভাবে সুস্থ আছেন, তবুও চেক আপের জন্য তিনি যাচ্ছেন। তিনি আসলে কতদিন থাকবেন সেই বিষয়টি এখনো নিশ্চিত করে তিনি বলতে পারছেন না। তো বলা যায় যে এই ছিল আমার কাছে রাজধানীর বিমানবন্দর থেকে। জনপ্রিয় অভিনেতা, মুক্তিযোদ্ধা ও ঢাকা 17 আসনের সংসদ সদস্য ফারুক উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন। তিনি সিঙ্গাপুরে যাওয়ার আগে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলছিলেন। আমরা সরাসরি দেখছিলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে।
ঘোড়াঘাট ইউএনও হত্যা চেষ্টার মামলায় পুলিশের তদন্তে ভিন্ন মোড়। নৈশ প্রহরী পলাশের সহযোগিতায় ওয়াহিদা খানমের উপর হামলা চালায় মালি রবিউল। গতকাল সংবাদ সম্মেলনে নতুন এ তথ্য জানিয়েছে পুলিশ। এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রবিউলকে 6 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। তার সহযোগী নৈশ প্রহরী পলাশ ও রিমান্ড শেষ হওয়া আসামি আসাদুলকে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে ইউএনও ওয়াহিদা খানম এখন অনেকটাই শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। দিনাজপুরের ঘোড়াঘাটের ইউনো ওয়াহিদা খানম ও তার বাবার উপর হত্যা চেষ্টার ঘটনা নিয়ে দেখা দিয়েছে ধূম্রজাল। ঘটনার পর 4 সেপ্টেম্বর আসামি আসাদুলকে গ্রেপ্তার করে র্যাব। সে সময় তারা জানায় চুরির উদ্দেশ্যেই আসামি আসাদুল হামলা করে ইউনো ওয়াহিদা খানম ও তার বাবার উপর। এদিকে শনিবার ঘোড়াঘাট উপজেলা প্রশাসনের বরখাস্ত কর্মচারী রবিউলকে গ্রেপ্তার করে পুলিশ। তারা জানায় রবিউলের আঘাতেই আহত হয়েছেন দিনাজপুরের ঘোড়াঘাটের ইউনো ওয়াহিদা খানম ও তার বাবা। রবিউলের দেয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে ঘটনায় ব্যবহৃত হাতুড়িও। এছাড়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল পুলিশকে জানায় ঘটনা লুকাতে পুড়িয়ে ফেলা হয়েছে ঘটনার দিন ব্যবহৃত শার্ট, ক্যাম্প ও গামছা। শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে একথা জানান রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য। শিগগিরই এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান তিনি। ওর নাম হচ্ছে রবিউল, তার বাড়ি হচ্ছে বিরলে। তাকে আমরা গ্রেফতার করেছি। সে ঘটনার সাথে সম্পৃক্ত তার কথা স্বীকার করে তার বক্তব্য প্রদান করেছে এবং সেই তার বক্তব্যের প্রেক্ষিতে আমরা বেশ কিছু আলামতও উদ্ধার করেছি। হামলায় জড়িত তার সহযোগী হিসেবে আটক করা হয় বাসভবনের নৈশ প্রহরী পলাশকে। পরে তাদের দুজনকেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে হাজির করা হয় আদালতে। পুলিশের আবেদনের শুনানি শেষে মালি রবিউলের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। এদিকে গুরুতর আহত ইউনো ওয়াহিদা খানম এখন শঙ্কামুক্ত। অবশ হয়ে থাকা তার ডান হাত এখন নাড়াচাড়া করছেন বলে জানিয়েছেন চিকিৎসক। সকালে ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা সম্পর্কে ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। ডান হাত কনুই থেকে নিচের দিক পুরোটা নাড়াতে পারছেন, উনি হাতটা তুলতে পারছেন। তার মানে আমরা বলতে পারি ওনার হাতের অনেকখানি ইমপ্রুভমেন্ট আল্লাহর মধ্যে হয়েছে, তবে পা এখনও নাড়াচ্ছেন না। আশা করি উন্নতির ধারা আরও বেগবান হবে এবং সেটা পায়েও উন্নতি হবে। মাথার সেলাইগুলো মোটামুটি কেটে দিয়েছি। আগে তো শুধু উনি নরম তরল খেতেন, এখন আমরা ওনাকে শক্ত খাবার অ্যালাউ করেছি। 2রা সেপ্টেম্বর গভীর রাতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখকে হত্যার চেষ্টা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় গত 5 সেপ্টেম্বর আসামি নবিরুল ও শান্তু কুমারের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। মামলার মূল আসামি আসাদুল রিমান্ডে পুলিশ হেফাজতে রয়েছে। এদিকে ইউনো ওয়াহিদার উপর হামলার 9 দিন পর ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। সময় সংবাদ, দিনাজপুর। নাব্য সংকটে ঢাকা বরিশাল নৌরুট চলাচল স্বাভাবিক রাখতে খোঁজা হচ্ছে বিকল্প চ্যানেল। ড্রেজিংয়ের মাধ্যমে সব রুটই ব্যবহার উপযোগী রাখার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী। শিবুলিয়া কাঁঠালবাড়ির নাব্য সংকট নিয়ে তিনি বলেন, পদ্মা সেতুর পিলারের কারণে নাব্য সংকট চরম আকার ধারণ করেছে। তবে এই মুহূর্তে প্রাধান্য দেওয়া হচ্ছে পদ্মা সেতুর নির্মাণ কাজকে। মোহাম্মদ শাহিনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ রাকিব। ঢাকা বরিশাল নৌপথের প্রধান রুট মিয়ারচর চ্যানেলে নাব্য সংকট নতুন কিছু নয়। প্রায় প্রতি বছরই 4 থেকে 6 মাস নাব্য সংকটের কারণে এই রুটটি বন্ধ থাকে। তখন 25 থেকে 30 কিলোমিটার ঘুরে বিকল্প আলুবাজার কিংবা কালীগঞ্জ হয়ে এই পথে যাতায়াত করে নৌযানগুলো। মিয়ারচরের বিকল্প নতুন কোনো চ্যানেল করা যায় কিনা তা নিয়ে আলোচনা চলছিল দীর্ঘদিন ধরেই। বিষয়টি সরেজমিনে দেখতে শনিবার ঢাকা বরিশাল নৌরুট পরিদর্শনে যান নৌ প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্টরা। এ সময় নদীপাড়ের ভুক্তভোগীরা তাদের সমস্যার কথা তুলে ধরেন। বিআইডব্লিউটির চেয়ারম্যান বলেন, প্রাকৃতিক কারণে নাব্য সংকট, ড্রেজিংই যার একমাত্র সমাধান। প্রাকৃতিক কারণে এখানে পলি পড়বেই এবং আমরা যত ড্রেজিং করব আস্তে আস্তে এটা প্রবাহ আরও গতি বাড়বে এবং আস্তে আস্তে আমরা যেই চ্যানেলগুলো খোলা শুরু করব 2-3 বছর মেনটেন্যান্স ড্রেজিং করলে হয়তো সেটা স্বাভাবিক হতে পারবে। নৌ প্রতিমন্ত্রী জানান, বন্ধ নয় বরং ড্রেজিংয়ের মাধ্যমে সকল রুটই ব্যবহার উপযোগী রাখা হবে। কোনোটাকেই আমরা বাদ দিচ্ছি না। মিয়ারচরের যে পথটা বন্ধ হয়ে আছে সেটা আমরা ড্রেজিং করে আমরা চালু করব। পাশাপাশি আলুবাজার দিয়ে যে পথটা আছে, এটা যেখানে আমাদের চ্যালেঞ্জ আছে সেগুলা সরিয়ে ফেলে আমরা এটাও চালু রাখতে চাই। শিমুলিয়া কাঁঠালবাড়ির নাব্য সংকট নিয়ে প্রতিমন্ত্রী বলেন, পদ্মা সেতুর পিলারের কারণে নাব্য সংকট চরম আকার ধারণ করেছে। পদ্মা সেতুর কার্যক্রম বিঘ্নিত করে পদ্মা সেতুকে ঝুঁকির মধ্যে ফেলে আমরা কোনো পথ তৈরি করতে চাই না। বাংলাদেশকে বলা হয় নদীমাতৃক দেশ, তবে নাব্য সংকটের কারণে সেই বৈশিষ্ট্য অনেকটাই হারিয়ে যেতে বসেছে। তাই সংশ্লিষ্টরা বলছেন, সুনির্দিষ্ট জায়গা চিহ্নিত করে সঠিকভাবে ড্রেজিং
ও নিয়মিত নদী শাসন করতে না পারলে দিন দিন হারিয়ে যেতে পারে এই নদীমাতৃক বাংলাদেশের তকমাটি। মাহমুদ রাকিব, সময় সংবাদ, হিজলা, বরিশাল। এদিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে পদ্মার ভাঙনের ঝুঁকির মুখে নতুন করে গড়ে তোলা ৩ নম্বর ঘাট বন্ধ হয়ে গেছে। শুক্রবার রাতে আকস্মিক ভাঙন শুরুর পর ঘাট এলাকার স্থাপনা সহ ১০ একর জমি বিলীন হয়ে যায়। গতকাল সকাল থেকে বালুর বস্তা ফেলে প্রতিরোধের চেষ্টা করে এলাকাবাসী। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। পদ্মার উত্তাল স্রোতে শিমুলিয়া ঘাট সহ আশেপাশের দোকানপাট বিলীন হয়ে যাচ্ছে। ভাঙনের মুখে নতুন তৈরি করা ৩ নম্বর ঘাট বন্ধ করে দেওয়া হয়েছে। আশপাশের ঘাটও পড়েছে ঝুঁকির মধ্যে। অন্যদিকে বন্ধ থাকার ৯ দিন পর শুক্রবার পরীক্ষামূলক চালু হলেও নাব্য সংকটে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে। এতদিন ড্রেজিং করার পরে এখনো কেন কিলার রইল না? আরিসা গেছি, আরিসা যাই ঘুরে সেখান থেকে আবার রিটার্ন এখানে চলে এসেছি। ভাঙনের কারণে ঘাট এলাকার স্থাপনা এবং আশপাশের বাড়িঘর সরিয়ে নিয়েও কুল করতে পারছে না স্থানীয়রা। অনেক বড় গাছের বাগান আছিল, বাগান নিয়ে গেল, 4-5টা ঘর আছিল, নিয়ে গেল। আরেকবার ভাঙছে, শরীরে দিকাইছি, আবার ফিরে এই অবস্থায়। ঘরটা গেল, পর্দা হারাই গেল, গাইডার আর ধরতে পারলাম না। ওইটা লগে পিছনে কল আসলো, লেফটিন আসলো, ওইটা সহ। ভাঙন শুরুর পর সকাল থেকে বালুর বস্তা ফেলে প্রতিরোধের চেষ্টা চলছে। ঘাটগুলো যেন এই কার্যক্রম যেন অব্যাহত থাকে তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। আমাদের হাইড্রোগ্রাফিক একটা টিম সার্ভে করার জন্য, ম্যাথমেটিক্স সার্ভে করার জন্য আমরা হাইড্রোগ্রাফি ডিপার্টমেন্টকে আমরা বলেছি। এটা যেহেতু ঘাট বন্দর এলাকা, এই এলাকার ব্যাপারে আমরা যারা আছি এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তারা সচেষ্ট আছে এবং অতি দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কয়েক ঘন্টার ভাঙনে 10 একর এলাকা বিলীন হয়ে গেছে। এর মধ্যে বিআইডব্লিউটি এর 3.5 একর, 29 একরের শিমুলিয়া বন্দরের 6.5 একর পদ্মার পেটে। গত 28 জুলাই 3 নম্বর ও 6 আগস্ট 4 নম্বর ঘাট বিলীন হয়ে যায়। পাশের পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড ভাঙনে কবলে পড়ে 31 জুলাই। নতুন করে করা হয়েছিল 3 নম্বর ঘাট, সেখানেই এখন চলছে ভাঙনের বিভীষিকা। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। রেলের ভুলে ভোগান্তিতে পোহালেন যাত্রীরা। দীর্ঘ 6 মাস পর ঘোষণা দিয়ে কাউন্টারে টিকিট বিক্রি শুরু হলেও মিলেছে 10 দিন পরের টিকিট। অজুহাত, অনলাইনে বিক্রি হয়ে গেছে চলতি সপ্তাহের সব টিকিট। এ কারণে 10 দিনের মধ্যে যারা যাত্রা করতে চান তাদেরকেই বেশি ভোগান্তিতে পড়তে হয়েছে। গত 31 মে থেকে সকল আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি হয়ে আসছিল অনলাইনে। এতে টিকিট প্রত্যাশী অনেকেই ভোগান্তিতে পড়েন। দাবির মুখে ঘোষণা আসে 12 সেপ্টেম্বর শনিবার থেকে কাউন্টারেও বিক্রি হবে 25% টিকিট। এমন ঘোষণায় স্বস্তি নিয়ে কমলাপুর রেল স্টেশনের কাউন্টারের সামনে ভিড় রেল যাত্রীদের। বিপত্তি ঘটে কাঙ্ক্ষিত দিনের টিকিট পাওয়া নিয়ে। 1 কিংবা 2 নয়, টিকিট মিলছে 10 দিন পরের। ফলে ভোগান্তিতে পড়েছেন টিকিট প্রত্যাশীরা। কাউন্টারে যে গেলাম, বলতেছে আপনারা অনলাইনে টিকিট কেটে নিয়ে আসেন, এখান থেকে চালু হওয়া দেরি আছে। কিন্তু আমরা তো যাত্রী এখন বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি। টিকিট চাইছি কিন্তু ওরা বলছে যে অনলাইনে ছাড়া টিকিট কাটতে দিব না। সাধারণ মানুষের ভোগান্তিগুলো আসলে কারা দায়ভার নেবে? কাউন্টারগুলো থেকে জানানো হয় আগামী 10 দিনের মধ্যে যারা যাত্রা করতে চান তাদের কেউই টিকিট পাবেন না কাউন্টারে। নির্দেশনা আছে আগাম টিকিট বিক্রির। আমাদের বলছে 21 তারিখ থেকে যে টিকিট ওপেন হবে ওইটা দেওয়ার জন্য। 10 দিন আগে তো টিকিট ওপেন হয়, সেই টিকিটটা আমাদের কাউন্টারে কর্তৃপক্ষের নির্দেশ দিয়েছে এবং সেটাই আমরা দিচ্ছি। কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার জানান 20 সেপ্টেম্বর পর্যন্ত সব টিকিট দেয়া আছে অনলাইনে, যার বেশিরভাগই বিক্রি হয়ে গেছে। আজকে থেকে যে 21 তারিখে টিকিটটা বিক্রি হচ্ছে, কালকে 22 তারিখে টিকিট হবে না, পরশু দিন 23 তারিখে টিকিট হবে না, কিন্তু 20 তারিখ পর্যন্ত টিকিটটা 100% অনলাইনে চলে গেছে, সেটা কাউন্টারে পাওয়া যাবে না। কাউন্টারে টিকিট বিক্রি স্বাভাবিক হতে আরও 10 থেকে 12 দিন সময় লাগবে বলে জানিয়েছে রেলওয়ে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। আজ থেকে অভ্যন্তরীণ রুটে বিমানের সিটে যাত্রী বসার ক্ষেত্রে থাকছে না কোনো বিধিনিষেধ। পাশাপাশি সিটে বসতে পারবেন যাত্রীরা। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এর আগে গত মে মাসে ফ্লাইট পরিচালনার বিষয়ে বেশ কিছু নির্দেশনা ঠিক করে দেয় বেবিচক। নির্দেশনা মেনে এক সিটে যাত্রী বসলে পাশের সিট খালি রাখা হতো, আর থাকছে না এ নিয়ম। তবে ফ্লাইটের মাঝে কোনো যাত্রী অসুস্থ হলে তাদের জন্য পেছনের সারিতে 4টি আসন খালি রাখার নির্দেশনাটি বহাল রাখা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান। তিনি আরও জানান, কাল থেকে যাত্রীদের হ্যান্ড গ্লাভস, মাস্কের পাশাপাশি ফেস শিল্ড দিতে হবে এয়ারলাইন্সগুলোকে। এদিকে ইউএস বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম জানান, তাদের কাছে নতুন নির্দেশনা এসেছে।
এয়ারক্রাফটের ভিতরে যে সিটের যে গ্যাপগুলো ছিল 75% রেস্ট্রিকশন, সেখানে আসলে 100% প্যাসেঞ্জার আমরা ক্যারি করতে পারবো। আগামীকাল থেকে আমাদের প্রথম ফ্লাইট থেকে ডোমেস্টিক রুটে প্রত্যেকটা রুটে আমাদের নির্দেশনা কার্যকর হবে। ডোমেস্টিকের নির্দেশনাই আমরা এখন পরিপালন করব, বাট ইন্টারন্যাশনালি আসলে যে ধরনের নির্দেশনা আসবে আমরা সেভাবে ফ্লাইট পরিচালনা করব। নামেই সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্তি, কিন্তু যাতায়াতের একমাত্র ভরসা বাঁশের সাঁকো। এমনই হাল ঢাকা দক্ষিণ সিটিতে যুক্ত হওয়া বেশিরভাগ নতুন ওয়ার্ডের। প্রায় 4 বছরেও ন্যূনতম নাগরিক সুবিধা না পাওয়ায় ক্ষোভ জানালেন এসব এলাকার বাসিন্দারা। আর মেয়র বলেছেন, জানুয়ারি নাগাদ নতুন মেগা প্রকল্পের আওতায় শুরু হবে উন্নয়নের কাজ। মহানগরের তকমা লেগেছে তাও তো বছর পেরিয়েছে, তবুও ভাগ্য বদলায়নি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন সংযুক্ত ওয়ার্ডগুলোর। ভাবছেন এই নৌকায় এসে শখে চলেছি, বিষয়টা তেমন নয়। এলাকার মানুষের চলাচলের প্রধান বাহনই নৌকা। সিটি কর্পোরেশনের রাস্তা নাই, গাড়ি নেই, এই নৌকাতেই চলাফেরা করার লাগে। রাস্তা নেই ব্রিজ, পাড়াপাড়ে বাঁশের সাঁকোই ভরসা, তারও অবস্থা নড়বড়ে। অথচ কাগজে কলমের হিসেবে ঢাকায় থাকেন তারা। নৌকা ছাড়া চলতেই পারে না এখনো, আর রাস্তাঘাট তো বলতে গেলে নাই বলতেই চলে। ঢাকা শহরের ভিতরে নৌকাটা চলতে হয়, এটা মানুষে বিশ্বাসই করে না। একটা রুগী হইলে নাও চলে অন লাগে, নাও তো এই জায়গার মধ্যে রুগী মারা আছে। দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন ওয়ার্ডগুলোর অধিকাংশেরই একই অবস্থা, মিলছে না ন্যূনতম নাগরিক সুবিধা। বিশেষ করে 69 থেকে 75 নম্বর ওয়ার্ডগুলো রয়েছে উন্নয়নের নাগালের বাইরে। কোথাও আবার ঝুলে আছে উন্নয়নের মূলা, যা আবার ভোগান্তি বাড়িয়েছে বহুগুণ। অনেক কষ্ট, এখন তো বৃষ্টি নাই, বৃষ্টি হলে তো মনে করেন হাটেই যায় না, একটা গাড়ি ঘোড়া যায় না, কোনো জিনিসপত্র নিতে পারি না। এই এত দূর টাইটটা দিতে হবে, এখন এই শেষ মাথা মাইটা দিতে হবে করলে। নগরপিতা বলছেন, নতুন এই ওয়ার্ডগুলোকে নিয়ে ভাবা হচ্ছে নতুন কিছু। দৃশ্যমান অগ্রগতি দেখতে অপেক্ষা করতে হবে জানুয়ারি পর্যন্ত। 30 বছর দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা আমরা প্রণয়ন করছি এবং সেটার আওতায় আমরা আসলে নতুন এলাকাগুলোকে সাজিয়ে তুলতে চাচ্ছি। আগামী বছরের পর থেকে সেখানে একটি ভিত্তি আমরা রচনা করতে পারবো, একটা দৃশ্যমান কিছু জনগণ পেতে আরম্ভ করবে। 2016 সালের মে মাসে ঢাকার আশেপাশের ইউনিয়ন সিটি কর্পোরেশনের সঙ্গে যুক্ত করে 2 সিটিকে সম্প্রসারণ করা হয়। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সবসময়ই নেপথ্যে তিনি। রাজনীতিতে সরাসরি যুক্ত না হয়েও দেশের উন্নয়ন আর সমৃদ্ধির প্রশ্নে ছায়ার মতো আগলে রাখেন বড় বোনকে। তিনি শেখ রেহানা। জাতির পিতার হত্যার প্রতিবাদে আওয়াজ তুলেছিলেন বিদেশের মাটিতে দাঁড়িয়ে। নিভৃতচারী গুণীজন শেখ রেহানার 65তম জন্মদিনে তার জীবন সংগ্রামের কিছু অংশ তুলে ধরেছেন দেবাশিস রায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন নির্মমভাবে হত্যা করা হয়, তখন বিদেশে থাকায় বেঁচে যান তার 2 কন্যা। তাদেরই একজন শেখ রেহানা। পিতাসহ পুরো পরিবারের অকাল প্রয়াণে 2 বোন দিনের পর দিন থেকেছেন ঠিকানাবিহীন, বিদেশের পথে প্রান্তরে কিংবা পালিয়ে থাকা অন্দরে। 1955 সালের 13 সেপ্টেম্বর জন্ম নেন শেখ রেহানা। 75-এর পর নির্মম বাস্তবতায় সাজানো বাগান থেকে তাকে নামতে হয় বৈরী পৃথিবীর অনিশ্চিত পথে। সে সময় মিথ্যার রাজনীতি দেশে বিদেশে। বড় বোন শেখ হাসিনা তখন দিল্লিতে। 1979 সালের 10 মে লন্ডনে সর্ব ইউরোপীয় বাকশালের আন্তর্জাতিক সম্মেলনে শেখ রেহানাই প্রথম পিতা ও জাতীয় 4 নেতা হত্যার বিচারের দাবি তোলেন। রাজনীতি সচেতন শেখ রেহানা সরাসরি আসেননি পিতা কিংবা বড় বোনের মতো জনতার মঞ্চে, কিন্তু ছায়ার মতো আগলে রেখেছেন প্রতিটি ধাপে প্রজ্ঞা ও সাহসিকতা নিয়ে। নির্বাসিত জীবনে 1977 সালে তিনি বিয়ে করেন অধ্যাপক ডক্টর শফিক আহমেদ সিদ্দিককে। সব হারিয়েও মহিয়সী এই নারী মমতার বাঁধনে পরিবার সামলে কাজ করেন দেশের জন্য। বঙ্গবন্ধুর কন্যা হিসাবে মানুষের কল্যাণে নিজের জীবনকে দিয়ে যেতে চাই। জাতির পিতার কনিষ্ঠ কন্যা মানুষের সামনে সরাসরি না এলেও শেখ রেহানা এখনও প্রতিনিয়ত পরোক্ষ যুদ্ধে লিপ্ত পিতার সোনার বাংলা গড়তে। সব হারিয়েও যিনি নিবেদিত প্রাণ হয়ে আছেন অগণিত মুক্তিকামী মানুষের জন্য। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। দুবাইয়ে অভিজাত হোটেলে নারী পাচারের সঙ্গে জড়িত নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার। মূল হোতাকে সিআইডির জিজ্ঞাসাবাদে তথ্য, টার্গেট ছিল উঠতি মডেল।
পেটের দায়ে রাতকে দিন ভেবেই রাজধানীর কারওয়ান বাজারে কাজ করেন ১৫০০ নৈশ প্রহরী। নৈশ শ্রমিক বছরের পর বছর জীবনের গল্প পাল্টাতে না পেরে কোণঠাসা তাদের ভাগ্যের উন্নতি। আয়ের সঙ্গে ব্যয়ের ভারসাম্য না থাকায় অভাব পিছু ছাড়ে না বেশিরভাগ শ্রমিকের। নুরুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত কাজল আব্দুল্লাহর রিপোর্টে। কারওয়ান বাজার আসছি, তখন আমার কাকা মার্কেটে দোকান নিচ্ছে, দোকান নেওয়ার পরে তখন আমি বাড়িতে লেখাপড়া করতাম। তখন কাকা বলছে যে কারওয়ান বাজার আসার জন্য আসলাম। আসার পরে আমার কাকা বলল যে রোডের দিয়ে মাল মালটি নামাই দিলে তো আমি বিক্রি করতে পারবো ঘরে, তাহলে আমার একটু সুবিধা হবে। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রোডে যা মাল আসে তা মাল আমি নামাই দিব। জীবনের সরল স্বীকারোক্তি রাসেল নামের এই শ্রমিকের। কয়েক বছর ধরে কারওয়ান বাজারে আসা ট্রাক থেকে মাল নামিয়ে দেওয়ার কাজ করেন তিনি। তার মতো কারওয়ান বাজারে প্রতি রাতে ৩টি ভাগে কাজ করেন শ্রমিকরা। এর মধ্যে প্রথম ভাগে থাকে ট্রাক থেকে মাল নামানোর জন্য, আর দ্বিতীয় ভাগের কাজ করে মাল বহনকারী ভ্যান শ্রমিকরা। তাদের সংখ্যাও কম নয়, প্রায় ৫০০ ভ্যান শ্রমিক প্রতি রাতে প্রত্যেকে আয় করেন ৭০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত। কৈশোর পেরিয়ে যুবক, ঘাম ঝরানোর পরিমাণ বাড়লেও জীবনযাত্রার জাতাকলে পিষ্ট চাহিদার জোগান। সরবরাহ কমে গেলে তাদের পরিবর্তন করতে হয় কাজের ধরনও। খরচ আছে ৪০০-১০০ টাকা ভ্যান গাড়ি জমা, আবার নিজের খরচ বাতির বিল। সেলিমের মতো প্রতি রাতেই কিন্তু এরকম শত শত শ্রমিক কাজ করছেন এই কারওয়ান বাজারে। কেউ বা ভ্যান চালিয়ে, কেউ বা ঝাঁকি টেনে, কেউ বা বস্তা টেনে। প্রতিদিনই যে আয় হয় সে আয়ের একটি অংশ তাদের খরচ হয়ে যায়, বাকি অর্থ দিয়ে চলে তাদের পরিবার। এখন বর্তমান সিজন আছে সেই হিসাবে একটু ভালো, কিন্তু এরপরে ১ মাস পরে মনে করেন যে আমাদের চলা খুব মুশকিল হয়ে যায়। কথা হয় তৃতীয় পর্যায়ের শ্রমিকদের সাথে, যারা ব্যাপারীর কাছ থেকে কেনা মালামাল বহন করেন ঝাঁকিতে বা মাথায় নিয়ে। শ্রম আর শ্রমঘণ্টা বাড়লেও থমকে আছে তাদের নিয়তি। আগের থেকে ব্যয় বাড়লেও কমেছে তাদের আয়। আগে হইতো ২৭০০-১০০০ টাকা হইতো, এখন ইনকাম কম। এখন মনে করেন ৫০০-৬০০ এর উপরে হয় না কাজ। আগে দিনে ৫০০ টাকা ইনকাম করতাম, ৩০০ টাকা খরচ করতাম, ২০০ টাকা থাকতে আমার ওইটা থাকে না, আমি একটু কষ্টের দিন যায়। ভাগ্যের দোলাচলে তাল মিলিয়ে এ বাজারে শুধু রাতেই কাজ করেন প্রায় ১৫০০ শ্রমিক। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দিনের আলো ফোটার আগেই রাজধানীর সোয়ারি ঘাটে শুরু হয়ে যায় মাছ ব্যবসায়ীদের হাঁক ডাক। মাছ বেচাকেনার খবর জানাতে চলে যাচ্ছি সহকর্মী সানবীর রূপলের কাছে। এবার পুরান ঢাকার সোয়ারিঘাট এই মাছের বাজারটি, পাইকারি এই বাজারটি কিন্তু এখন বেশ জমজমাট এবং জমে উঠেছে বলা যায়। ভোরের আলো ফোটার আগেই কিন্তু এখানে আস্তে আস্তে করে দোকানগুলো খুলতে শুরু করেছে এবং দোকানগুলো খুলতে শুরু করার পরে আস্তে আস্তে বেচা বিক্রি শুরু হয়েছে। তবে ফজরের নামাজের পরেই দোকানপাট খোলার পরেই কিন্তু তখন বিভিন্ন জায়গা থেকে যে মাছগুলো এসেছিল সেই বড় ভাঙা মাছগুলো কিন্তু আস্তে আস্তে বেচা বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে। এবং এখানে সব রকমের মাছ কিন্তু পাওয়া যায়, এখানে সব রকমের মাছ পাওয়া যায়। সেই সব রকমের মাছ কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে মাছ আসে। এবং বলে রাখা ভালো যে এখনও কিন্তু মাছ আসছে। ভোরের আলো ফোটার পরে দক্ষিণাঞ্চল থেকে যে মাছগুলো আছে সেগুলো নৌপথের মাছগুলো কিন্তু ভোরের দিকে আসে। এবং ভোরের দিকে যে মাছগুলো আসে, বিশেষ করে ইলিশ মাছ, আজকে বাজারে কিন্তু ইলিশ মাছ একদমই খুব কম। এখানে যত সংখ্যক পাইকার আছেন তাদের মধ্যে হাতে গোনা ২-৩ জন মাত্র যারা ইলিশ নিয়ে এখন পর্যন্ত বসেছেন। তারা বলছিলেন যে দক্ষিণাঞ্চলের যে ইলিশগুলো, সেই ইলিশগুলো আসতে কিছুটা দেরি হয়, কারণ অনেক সময় নৌপথে লঞ্চগুলো ভিড়তে একটু দেরি হলে তখন মাছগুলো আসতে একটু দেরি হয়। তবে এছাড়া যে বাদবাকি যে মাছগুলো আসে সেই মাছগুলো কিন্তু সারা রাত ধরে আসতে আসতে একদম ভোর রাত পর্যন্ত মাছ আসতে থাকে। এবং ভোর রাত থেকে মাছের যে বেচা বিক্রি, সেই বেচা বিক্রি কিন্তু চলতে থাকে। এবং আস্তে আস্তে করে এই বাজারটি জমজমাট হয়ে ওঠে। এবং একটু বলে রাখা ভালো যে এটি ঢাকার সবচেয়ে পুরনো একটি মাছের বাজার। এরপরে ঢাকায় আরও অনেকগুলো বাজার হয়েছে, বিশেষ করে কারওয়ান বাজার, মহাখালী বাজার বা উত্তরার বাজার বা ঢাকার অন্যান্য অংশেও যে বাজারগুলো বসেছে সেই বাজারগুলোর যে এখন বেচা বিক্রি চলে, তার এই বাজারটি কিন্তু একটি ঐতিহাসিক বাজার বলা চলে। কারণ এই বাজারটি বুড়িগঙ্গাকে কেন্দ্র করে, ঢাকার যে প্রাণকেন্দ্র সেই বুড়িগঙ্গাকে কেন্দ্র করে কিন্তু এই বাজারটি গড়ে উঠেছিল 1890 সালে। অর্থাৎ সেই ব্রিটিশ আমলের এই বাজারটি কিন্তু এখনও ঠিক আদি আমলে কিন্তু বাজারে
যখন শুরু হয়েছিল সেই 1890 সালে, সেই 90 সাল থেকে কিন্তু এখনো পর্যন্ত এই বাজারটি চলছে এবং এই বাজারটির অবকাঠামোগতভাবে খুব একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না, কারণ এখানে এখনো কিন্তু সেই বাঁশের যে অস্থায়ী যে দোকান, সেই দোকানপাটগুলো দিয়ে কিন্তু এই বাজারটি বসছে। আজকে ইলিশ খুব কম আসছে, তারপরও আমরা দেখতে পাচ্ছি আপনার একটি দোকানে, যে দোকানটাতে বেশ বড় সাইজের বেশ কিছু ইলিশ এসেছে। আচ্ছা, আজকের যে ইলিশ আপনারা এনেছেন, আপনার সাথে একটু কথা বলতে চাই যে আপনি যে আজকে যে ইলিশগুলো এনেছেন, আজকের ইলিশগুলো বেশ ভালো সাইজের ইলিশ, এবং এই ইলিশগুলো কোথা থেকে এসেছে, দাম আপনারা আসলে কেমন দেখতে পাচ্ছেন? চাঁদপুরে মেঘনা নদী থেকে আসছে, চাঁদপুর থেকে। আচ্ছা, আজকের এই ইলিশের, এই সাইজের ইলিশের দাম কেমন হবে? এটা তো প্রায় 1 কেজি ওজনের ইলিশ হবে। 200-300 গ্রাম ওজন, 1 কেজি 1000 টাকা কেজি। 1000 টাকা কেজি। তো এই যে ইলিশ 1000 টাকা কেজি বলছেন, ঠিক আমি এই বাজারের অপর প্রান্তে একদমই খুব ছোট সাইজের যে ইলিশ, সেটি 350 বা 400 টাকা কেজিতে বিক্রি হয়েছে কিছুক্ষণ আগে। তো এছাড়া অন্যান্য মাছের দামও কিন্তু গত সপ্তাহের চেয়ে বেশ খানিকটা বেশি, কারণ মাছের সরবরাহ গত সপ্তাহে খানিকটা বেশি, ইলিশ মাছের সরবরাহ বেশ বেশি থাকায় অন্যান্য মাছের দামও কিন্তু বেশ কম ছিল। তবে সেই তুলনায় এই বাজারে আজকের দাম কিন্তু বেশ বেশি, কারণ এখনো পর্যন্ত ইলিশের সরবরাহ খুব একটা বাড়েনি। দক্ষিণাঞ্চল থেকে ইলিশের সরবরাহ যদি বাড়ে বা ইলিশের সমাগম আজকে যদি অন্যান্য দিনের মতো বাড়ে, তাহলে হয়তো অন্য মাছের দামের উপরও তার একটি প্রভাব পড়বে। এখনো পর্যন্ত যে মাছগুলো নিয়ে আমি কথা বলেছি বিভিন্ন পাইকারদের সঙ্গে, তারা কই মাছ 110 টাকা দরে কিনেছেন, সেটি কিন্তু চাষের কই, এবং নদীর মাছ এখানে খুব কমই এসেছে, বেশিরভাগ মাছই কিন্তু চাষের। তো শিং মাছ দেখা গেছে যে 250 থেকে আকার ভেদে 300 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। এছাড়া চাষের পাঙ্গাস যেটি 100 থেকে 110 টাকা দরে বিক্রি হচ্ছে। রিঠা মাছ এসেছে, যেটি সমুদ্রের রিঠা মাছ, সেটি 140 থেকে 150 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চিংড়ি মাছ 450 থেকে 500 টাকা, বা কোনোটি আরও বড় আকারে যেটি, সেটি 550 টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হয়েছে। রুই মাছ কিন্তু দেখা যাচ্ছে যে ছোট আকারের রুই মাছ যেটি, সেটি 150 থেকে 200, কোনোটি আরও বড় রুই মাছ যেটি তারা হাওরের বা নদীর রুই মাছ বলছেন, সেই নদীর রুই মাছ কিন্তু 200 টাকার বেশি দরে বিক্রি করেছেন। এর বাইরে তেলাপিয়া আছে 100 টাকা দরে বিক্রি হয়েছে, বোয়াল বিক্রি হয়েছে 400 থেকে 450 টাকা কেজি দরে। চিতল দেখতে পেয়েছি, অল্প সংখ্যক চিতল মাছ উঠেছিল এই বাজারে, যেটি 600 টাকা দরে বিক্রি হয়েছে। তো আস্তে আস্তে কিন্তু ইলিশ আমরা দেখতে পেয়েছি যে বাজারের অপর প্রান্তে ইলিশের সংখ্যা খুব কম হলেও এখন এখানে কিন্তু ইলিশের সরবরাহ বেশ আস্তে আস্তে কিন্তু বাড়তে শুরু করেছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে নৌকা বা ট্রলার অথবা লঞ্চ, যেই ট্রলার যোগে যে মাছগুলো আসছে সেগুলো কিন্তু আস্তে আস্তে ইলিশ মাছ আসতে শুরু করেছে। চাঁদপুরের মেঘনা বা পদ্মা অববাহিকায় যে মাছগুলো এসেছে, সেই মাছগুলো কিন্তু এই বাজারে উঠছে, এবং এখান থেকে পাইকাররা কিন্তু কিনে নিয়ে যাবেন, এবং ঢাকার বিভিন্ন জায়গায় যারা খুচরা বিক্রি করেন তারাও কিন্তু এখান থেকে কিনে নিয়ে গিয়ে এলাকায় বা পাড়া মহল্লার যে বাজারগুলো আছে সেই বাজারে বিক্রি করবেন। এই যে দোকানটি দেখতে পাচ্ছেন, এই দোকানটিতে বেশ বাছা বাছা কিছু মাছ দেখতে পাচ্ছি, যেটি কিন্তু অন্য অন্য দোকানে দেখতে পাইনি। বাজারের মাছের সরবরাহ তুলনামূলক কিন্তু তুলনামূলক এখন আস্তে আস্তে বাড়তে শুরু করেছে, এবং ইলিশ মাছের সরবরাহ বাড়লেই অন্যান্য মাছের উপরে কিন্তু তার একটি প্রভাব স্বাভাবিক অর্থে পড়ে। কারণ হচ্ছে এখন ইলিশের সিজন, এবং এই মৌসুমে কিন্তু ভাদ্র আশ্বিনের এই ভরা মৌসুমে কিন্তু ইলিশের প্রত্যেক বছরই ইলিশ বেশ পাওয়া যায়, এবং ইলিশ মাছ ধরার বন্ধর আগ পর্যন্ত ইলিশের সরবরাহ যেমন বাড়ে, তেমনি মাছের দামও কিন্তু তুলনামূলক কমে। একজন ক্রেতাকে দেখতে পাচ্ছি যে তিনি ইলিশ মাছের দাম দর করছেন। ইলিশ মাছ কত, সেটা কিন্তু ডিম আছে কিনা বা খেতে কেমন লাগবে সেই সুস্বাদু মাছটি, সেটি কিন্তু তিনি যাচাই বাছাই করছেন। এই যে দোকানটি আপনারা দেখতে পাচ্ছেন, এই দোকানে দেখতে পাচ্ছি যে একদমই মনে হচ্ছে যে বাছাই করা মাছগুলোই কিন্তু এখানে আনা হয়েছে। যেমন বড় বড় কাতল মাছ আছে, তেমনি মৃগেল মাছ এবং কালীবাউস মাছ সেটি কিন্তু এখানে বড় বড় মাছগুলো এখানে দেখতে পাচ্ছি। এবং এখানকার যিনি বিক্রেতা আছেন, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই যে
আপনার এই দোকানে দেখতে পাচ্ছি যে সব বাছা বাছা মাছগুলো আপনার এখানে এসছে। আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই যে এই আপনার যে দোকানের যে বাছা বাছা মাছগুলো, এই মাছগুলোকে আপনি নিজের থেকে সংগ্রহ করে এনেছেন? আমরা সংগ্রহ করেছি। এই মাছগুলো আসছে আমাদের দেশি মাছ ফরিদপুর থেকে আসছে, এবং ইলিশ মাছ আসছে ভোলা হাতিয়া সন্দ্বীপের থেকে। আজকে ইলিশের বাজার দরটা কেমন আপনার এখানে? ইলিশের বাজার দর মোটামুটি আছে। এখন বাজার অনেক কম দাম, যেটা 1200 বিক্রি করতাম সেটা এখন 900 টাকা বিক্রি হয়। কিন্তু অন্য দোকানে দেখতে পেলাম যে গত সপ্তাহের চেয়ে দাম কিছুটা বেশি ইলিশের। এখন বর্তমানে আগে যা ইলিশ আসতো এখন থেকে একটু কম আসাতে একটু দাম বৃদ্ধি হয়েছে। আপনার কাতল মাছগুলোর দাম কেমন? এই সাইজের কাতল মাছ 5 কেজি 6 কেজি কাতল বিক্রি করতেছি 280 270 টাকা, যেটা 400 টাকা দাম এখন 280 70 টাকা দাম। কালীবাউস মাছ বেশ সুন্দর একটি মাছ। কালীবাউস মাছ বিক্রি হইতেছে 250 থেকে 260 টাকা। আপনার এই মাছগুলো কি বাছাই করা মাছ? বাছা করা মাছ। আমাদের এখানে চিংড়ি মাছ আছে বাছা করা, ইলিশ মাছ আছে সব বাছাই করায়, এবং কাতল মাছও খুব সুন্দর মাছ, আপনি দেখতে পারতেছেন, খুব সরস মাছ। এই দোকানটি একটু ব্যতিক্রমী বলা চলে, কারণ এই পুরো বাজারটি আমি ঠিক ভোররাত থেকে কিন্তু ঘুরছি, এবং এখানে যতগুলো দোকান আছে সবগুলো দোকানের চেয়ে এই দোকানটিতে আমি দেখতে পাচ্ছি যে যেখানে বিক্রেতা মনেই হচ্ছে যে বাছাই করা মাছগুলো তিনি এনেছেন। যেমন এখানে যে কাতল মাছগুলো আছে সেই কাতল মাছগুলো অন্তত 4 থেকে 5 কেজি ওজনের কাতল মাছ, যিনি প্রায় 250 থেকে 275 টাকা এই দরে বিক্রি করছেন। তো এছাড়া এখানে ক্রেতা সমাগমও কিন্তু বেশ এসেছে, এবং ক্রেতারা যারা খুচরা বিক্রি করার জন্য এসেছেন শুধু তাই নয়, এখানে কিন্তু ব্যক্তিগতভাবে যারা বাসায় বাজার করার জন্য বাজার করেন তারাও কিন্তু অনেকে এসেছেন যে একটু কম দামে তারা মাছ কিনতে পারবেন সেই ভরসায়। তো এখানে এসে একটি বিষয় লক্ষ্য করলাম যে শুধুমাত্র মাছের এই বাজারটিকে, সুয়ারীঘাটের এই মাছের বাজারটিকে কেন্দ্র করে শুধুমাত্র মাছ বেচা বিক্রি হয় ঠিক তা নয়, ঠিক এই বাজারের চারপাশ ঘিরে কিন্তু অন্যান্য আরও কিছু লোকের কর্মসংস্থান এখানে সৃষ্টি হয়েছে। যেমন এখানে বরফ বিক্রি করার বরফ বিক্রি করতে দেখেছি। এছাড়া বরফ বিক্রি করার পাশাপাশি এখানে মাছের যারা শ্রমিক আছেন, যারা বিভিন্ন নৌযান থেকে মাছ নিয়ে আসেন, সেই নৌযান থেকে মাছ নিয়ে এসে তারপরে তারা এখানে এই বাজারে আনেন, তারাও কিন্তু এখানে দিনমজুর হিসেবে কাজ করেন। পাশাপাশি এখানে আরও কিছু খাবারের দোকানও গড়ে উঠেছে, যারা এই সকালবেলা মাছ বেচা বিক্রি করেন তারা কিন্তু এই খাবারের দোকানগুলো মোটামুটি চালিয়ে রাখেন। তো এছাড়া এই বাজারটির তাদের যে একটি এর আগে আমি কথা বলেছিলাম যে এই বাজারটির যে অবস্থা, একটি ঐতিহ্যবাহী বাজার এবং ঢাকার সবচেয়ে বড় পাইকারি বাজারের একটি, সেই মাছের বাজারটি অবকাঠামোগতভাবে যে অস্থায়ী একটি অবস্থা আছে, সেই অস্থায়ী অবস্থাটি তারা যদি একটি স্থায়ী ব্যবস্থা করতে পারেন, তবে সেই ব্যবস্থাটি হলে এই বাজারটি অন্তত আরও ভালো একটি অবস্থা থাকবে, এবং এই বাজারটি ঢাকা শহরের মানুষের যে মাছের সরবরাহ বা মাছের চাহিদা, সেই মাছের চাহিদা মেটাতে পারবে। তো এখানকার যে সমস্যা সেটি হচ্ছে কি বর্ষার সময় বা শীতের সময় এই অবকাঠামোগত সমস্যার কারণেই কিন্তু এখানে অস্থায়ী ভিত্তিতে তারা মাছ বিক্রি করেন, যার ফলে অনেক সময় তারা বেশ সমস্যার সম্মুখীনই হন। তো মাছের বাজারের সকালবেলার সুয়ারীঘাটের অবস্থা ছিল এটুকুই। ফিরে যাচ্ছি স্টুডিওতে, সেখানে আছেন ইমদাদ। রূপল, আপনাকে ধন্যবাদ। রাজধানীর সুয়ারীঘাট থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সানবীর রূপল, তিনি জানাচ্ছিলেন মাছ বেচা বিক্রির সবশেষ খবর। এবার জানাবো অন্য খবর। বগুড়ায় মুক্তিযোদ্ধা স্কুল অ্যান্ড কলেজ নাম দিয়ে শিক্ষক নিয়োগের নামে হাতিয়ে নেওয়া হয়েছে কোটি কোটি টাকা। প্রথমে 35 জনের কাছ থেকে টাকা নেয়ার পর আরেকজন নিজেকে অধ্যক্ষ দাবি করে কয়েকজনের কাছ থেকে বড় অঙ্কের টাকা নেন। সরকারি জমিতে স্থাপিত এই স্কুলের বিষয়ে কিছুই জানেন না জেলা শিক্ষা কর্মকর্তা। বিস্তারিত জানাচ্ছেন মাজিদুর রহমান, ছবি তুলেছেন রবিউল ইসলাম। বগুড়া শহরের জামিলনগরে শিল্প সমবায় সমিতির 27 শতক জমি মাসিক 5,000 টাকায় ভাড়া নিয়ে 2019 সালে গড়ে তোলা হয় মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ।
কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের দাবিদার আব্দুল হান্নান এর মধ্যে ৩৫ জন শিক্ষক নিয়োগ দেওয়ার কথা বলে হাতিয়ে নিয়েছেন ১.৫ কোটি টাকা। টাকা নিলেও এখনো নিয়োগপত্র পাননি কেউ। শুধু তাই নয়, নিজেকে নতুন অধ্যক্ষ দাবি করে গাবতলীর দুর্গাহাটা কলেজে ইংরাজি প্রভাষক আসাবুদ্দৌলা রুবেলও নিয়োগের কথা বলে হাতিয়ে নিচ্ছেন বড় অঙ্কের টাকা। রুবেল একজন ভুয়া প্রতারক, বিভিন্ন লোকের কাছ থেকে টাকা পয়সা নিয়ে এইভাবে নিয়োগপত্র পাঠায়। আব্দুল মান্নান সরকার নিজেই আমাকে বলছিল যে টাকাটা অধিক দেন, আমি কাজ করে দিব। আমরা চাই হোক আমাদেরকে দ্রুত নিয়োগ দেওয়া হোক, আমাদের নয়তো আমাদের টাকাটা দ্রুত ফেরত দেওয়া হোক। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুল হান্নান নিয়োগের নামে ৯১ লাখ টাকা নেওয়ার কথা স্বীকার করেন। আসাবুদ্দৌলা রুবেলের দাবি, জেলা আওয়ামী লীগের সভাপতির কাছ থেকে পাওয়া তার নিয়োগ বৈধ। শিক্ষকদের কাছ থেকে আমি ৯১ লাখ টাকা উঠেছি। এটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং বানোয়াট। আসলে আমাকে জড়িয়ে নানা ধরনের অপপ্রচারে লিপ্ত, কারণ আমি এই ধরনের কোনো কাজ করিনি। মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নামের কোনো প্রতিষ্ঠান জেলায় আছে এমন তথ্য জানা নেই জেলা শিক্ষা কর্মকর্তার। আর মুক্তিযুদ্ধকে পুঁজি করে কেউ যেন প্রতারণা করতে না পারে সে ব্যাপারে সোচ্চার হওয়ার আহ্বান মুক্তিযোদ্ধাদের। পাঠদানের অনুমতি আছে কিনা তাও আমার জানা নাই। আমার এখানে তেমন কোনো ডকুমেন্টারিও নেই। টাকা পয়সা নিয়ে ইডে নিয়ে কাজ না করে ভাবমূর্তি যাতে নষ্ট না হয় সেজন্য আমি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। মুক্তিযোদ্ধাদের অবদান স্মরণ রাখার লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রতিষ্ঠানের নামে অনুমতি নিয়ে ১২টি উপজেলায় এমন প্রতিষ্ঠান গড়ে তুলতে চান। সম্প্রতি জেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মজনু নিজেকে সভাপতি হিসেবে দাবি করে নিয়োগ প্রক্রিয়া শুরু করেন। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। দুবাইয়ে অভিজাত হোটেলে নারী পাচারের সঙ্গে জড়িত জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগ সিআইডির হাতে গ্রেফতারের পর চক্রের মূল হোতা আজম খান জিজ্ঞাসাবাদে এমনটাই জানিয়েছেন। রাজধানীর লালবাগ থানার এক নারীর অভিযোগে গ্রেফতার হন ইভান শাহরিয়ার। এখন পর্যন্ত এই চক্রের ৬ জনকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ। বাংলাদেশের জাতীয় পুরস্কার প্রাপ্ত নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগ রাজধানীর অভিজাত এলাকা নিকেতনের একটি ভাড়া বাসায় ছিল সোহাগের ট্রান্স ট্রুপ নামে ডান্স কোম্পানি। এখানেই তিনি পরিচালনা করতেন ডান্স একাডেমি। সোহাগের বিরুদ্ধে অভিযোগ, এই ডান্সের ব্যবসার নামে মধ্যপ্রাচ্যের দুবাইয়ে অভিজাত হোটেলের নারী পাচার করতেন তিনি। এই অভিযোগে এই চক্রের মূল হোতা আজম খানকে গ্রেফতারের পর নিকেতনের বাসা থেকে সোহাগকে গ্রেফতার করে সিআইডি। যদিও তার বন্ধুর অভিযোগ এমন কিছুর সঙ্গে সোহাগ জড়িত নন। এটা আসলে সম্পূর্ণই মিথ্যা, কারণ আমি ওর সাথে ২০ বছর, এই ২০ বছর আমার চোখে দেখা কোনোদিনও দেখি নাই যে ও নারী পাচার। আমি ওর সাথে বিদেশেও গেছি সরকারিভাবে। নিকেতনের এই বাসায় যাতায়াত ছিল দেশের নামিদামি মডেল সহ উঠতি মডেলদের। আমার কাছে মাঝে মাঝে হয়তো একটা মেয়ে মডেল মেয়ে আসতো বা একটা ছেলে আসতো, এই যে এছাড়া কিছু দেখিনি। সিআইডি বলছে এই ঘটনার সঙ্গে জড়িত প্রথমে ২ জনকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে সোহাগের সংশ্লিষ্টতা পাওয়া যায়। এরপরই তাকে গ্রেফতার করা হয়। ক্লাব বা বারগুলোতে অল্প বয়সী মেয়ে নিয়ে গিয়ে পরে দেহ ব্যবসায় বাধ্য করা হতো, সেই অভিযোগের প্রেক্ষিতে যে মামলা হয়েছে ওই মামলাটায় গ্যাং লিডার আজমকে আমরা গ্রেফতার করেছি। আজম সহ এই ইভান শাহরিয়ার সহ এই টোটাল ৬ জনকে গ্রেফতার করা হলো। জুলাই মাসে রাজধানীর লালবাগে এক নারীর করা অভিযোগের মামলায় এখন পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করেছে সিআইডি, যার মধ্যে ৪ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সোহাগকে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এবার ঢাকার বাইরের মাছ বাজারের খবর জানবো। নওগাঁর হাটবাজারে দেশীয় মাছের সরবরাহ বেড়েছে, দামও নাগালের মধ্যে। এই বিষয়ে জানাতে শহরের বাইপাস এলাকা থেকে মাছের পাইকারি বাজার সম্পর্কে আমাদেরকে জানাবেন সহকর্মী এমআর রকি। যাচ্ছি তার কাছে। ধন্যবাদ ইমদাদ। আপনি জানেন আসলে এই সময়টাতে দেশীয় মাছের একটা আমদানি বাড়ে এই প্রান্তিক পর্যায়ের হাটগুলোতে। আমরা নওগাঁর এই বাইপাস সড়কের মাছের পাইকারি আড়তে, এই পাইকারি আড়তে রয়েছি। এখানে আমরা লক্ষ্য করছিলাম সকালে কিন্তু যারা এই মাছ চাষি তারা এই আড়তে মাছ তুলে থাকেন এবং প্রান্তিক পর্যায়ে যারা চাষি তারা এখান থেকে মাছ বিক্রি করে তারা তাদের যে মাছের তাদের আর্থিক সম্বল তারা এখান থেকে মিটিয়ে থাকেন। আমরা লক্ষ্য করছিলাম দেশীয় মাছ বিপুল পরিমাণে এখানে আমদানি হয়েছে
কিন্তু দামের ক্ষেত্রে যেটা বলছে মাছের যারা পাইকার রয়েছেন তারা বলছেন যে গত কয়েকদিন থেকে মাছের দাম কিছুটা হাতের নাগালের মধ্যে রয়েছে, কমে গিয়েছে। এর অন্যতম কারণ হিসাবে তারা যেটা বলছেন, গেল এক সপ্তাহ ধরে ইলিশের একটা ব্যাপক আমদানি হয়েছে, এই কারণে কিন্তু দেশীয় মাছের যে বাজার ব্যবস্থা এটা কিন্তু কিছুটা কমে এসেছে। গেল সপ্তাহে যে রুই প্রতি কেজি বিক্রি হয়েছিল 200 টাকার উপরে, সেই রুই কিন্তু এখন সেই পাইকারি এই আড়তগুলোতে 160-150 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অন্যান্য ক্ষেত্রে যেসব দেশীয় মাছ রয়েছে, এই চিতল, অন্যান্য যেসব মাছ, এই মাছের দামও কিন্তু তুলনামূলক অনেকটাই কম বলছে। এই কারণে কিন্তু মাছের পাইকারি যেসব আড়তে বিক্রি করে থাকেন মাছ চাষি, তারা বলছেন তারা একটু কাঙ্ক্ষিত বাজার দর থেকে অনেকটা দূরে থাকছেন এবং এই মাছের বাজার আস্তে আস্তে কিন্তু ওঠানামা করে। গেল সপ্তাহের থেকে এ সপ্তাহে কিছুটা কমে এসেছে, গত সপ্তাহে কিন্তু বেশি ছিল। এর কারণ কিন্তু মাছের আমদানি ছিল কম। তো প্রান্তিক পর্যায়ে যারা চাষি তারা সবসময় যেটা বলে থাকেন, মাছের যেসব খাদ্য রয়েছে এই খাদ্যের কারণে কিন্তু তাদের কিন্তু একটা প্রত্যাশার জায়গা থাকে, বেশি দাম তারা পাবেন। এই জায়গাতে কিন্তু বরাবরই আমরা লক্ষ্য করছিলাম পাইকারি বাজারগুলোতে কিন্তু দামের ক্ষেত্রে তারা একটা হেরফের লক্ষ্য করছেন। অন্যদিকে যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন গেল 2 সপ্তাহের ব্যবধানে মাছের দর কমে আসার কারণে তারা কিন্তু বেশ স্বস্তি অনুভব করছেন এবং দামের ক্ষেত্রে তাদের জন্য একটা হাতের নাগালে সহায়ক হয়ে দাঁড়িয়েছে। তবে সব মিলিয়ে যেটা দাঁড়িয়েছে, গেল বন্যার পরে কিন্তু এই অঞ্চলে একাধিক বিল রয়েছে এবং জলাশয় রয়েছে। এই জায়গাগুলোতে কিন্তু যারা জেলে তাদের জালে কিন্তু বিপুল পরিমাণ মাছ ধরা পড়ছে এবং এইটা জেলেদের জন্য অনেকটা সুখবর হিসাবে দেখা যাচ্ছে। তারা বলছেন যে গত 2 সপ্তাহ আগে তারা যে মাছ ধরতো এই বিভিন্ন জলাশয় এবং নদীতে, সেই জায়গাগুলোতে তাদের যে মাছের উপস্থিতি, মাছ ধরার ক্ষেত্রে তারা বেশি পাচ্ছেন, এক্ষেত্রে তারা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। অন্যদিকে যারা মাছ চাষি রয়েছেন তারা বলছেন মাছের অধিক উৎপাদন এবং অধিক বাজারে আসার কারণে দামের কিন্তু একটা হেরফের হচ্ছে। এই জায়গায় তাদের একটা প্রত্যাশার জায়গা থেকে তারা অনেকটা দূরে থাকছেন এবং লাভের মুখ থেকে তারা পিছিয়ে পড়ছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এবছর হঠাৎ করে গেল 2 সপ্তাহ আগে এই অঞ্চলের মাছের ব্যাপক একটা মরক লক্ষ্য করা যাচ্ছিল। মাছ চাষিরা বলছেন এক জাতীয় গ্যাসের কারণে এই আকস্মিক বেশ কিছু পুকুরে মাছ ভেসে উঠছিল, এই কারণে তারা বড় একটা দুশ্চিন্তায় পড়েছিলেন। এ ব্যাপারে আমরা মৎস্য সম্পদের অফিসে যোগাযোগ করেছিলাম। তারা বলেছেন এটা এক জাতীয় গ্যাসের অধিক মাত্রায় গ্যাস উৎপাদন হয় পুকুরে এবং বেশি মাত্রায় রাসায়নিক যেসব উপাদান রয়েছে এইসব দেওয়ার কারণে মাছের এই বিপর্যয়টা গেল 2 সপ্তাহে আত্রাই, রানীনগর এবং মহাদেবপুরের বেশ কয়েকটি উপজেলার পুকুরগুলোতে দেখা যাচ্ছিল। তো এক্ষেত্রে মৎস্য বিভাগ থেকে জানানো হয়েছে যেসব এলাকায় এসব সংক্রমণ দেখা যাচ্ছে তাদের যেন মৎস্য অফিসের সঙ্গে যোগাযোগ করে তারা যেন একটা পরামর্শ নেয় এবং কোনোভাবেই যেন তারা যেন তেন কীটনাশক বা অন্যান্য মাছের যেসব খাবার রয়েছে এই জাতীয় জিনিসগুলি যেন তারা না দেয়, এই কথাই কিন্তু তারা জানিয়েছিল। তবে মাছের উৎপাদনের ক্ষেত্রে যদি বলি, গত 2 সপ্তাহ উৎপাদন কিন্তু আকস্মিকভাবে প্রত্যেকটা আড়তে কিন্তু বিপুল পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে এবং দেশীয় মাছের আমদানি প্রতিটা বিল, জলাশয় এবং নদী নালাগুলোতে কিন্তু ব্যাপকভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি। তো মাছের দর কমার কারণে কিন্তু স্বাভাবিকভাবে ক্রেতা যারা রয়েছেন তাদের ভিতরে কিন্তু একটা উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। তারা বলছেন যে এবছর কিন্তু মাছ একেবারে হাতের নাগালের মধ্যে তারা পাচ্ছেন। গেল 2 সপ্তাহ আগে এই মাছের বাজারগুলোতে কিন্তু আরো অনেক দর কম ছিল, কিন্তু আজকের বাজারে কিছুটা একটু বেড়েছে। মাছের এখানকার যারা মাছ চাষি বা মাছের আড়তদার রয়েছেন তারা বলছিলেন মাছের উৎপাদন এবং অধিক মাত্রায় এই সামুদ্রিক মাছের উৎপাদনের প্রভাব পড়েছে এই প্রান্তিক পর্যায়ের এই মাছের আড়তগুলোতে। বিপুল পরিমাণ মাছ আসছে, এই মাছের কারণে কিন্তু দেশীয় মাছের যে বাজার যা রয়েছে এই বাজারে কিন্তু তারা একটা তাদের যে প্রত্যাশার জায়গা চাষিদের ক্ষেত্রে তারা বলছেন যে তাদের লাভের ক্ষেত্রে কিছুটা কমে আসছে, কিন্তু সাধারণ ক্রেতার ভিতরে কিন্তু আমরা একটা উৎসাহ লক্ষ্য করছিলাম। খুব স্বল্প দামে তারা কিন্তু মাছগুলো কিনতে পারছেন। দেশীয় মাছের ক্ষেত্রে যদি বলি, এখানে মিরকা, রুই, কাতল এবং স্থানীয় জাতের যেসব রয়েছে মাছ, পুঁটি এবং আপনার সারাশিং, এই মাছগুলো কিন্তু এখানে তুলনামূলক 150, 200, 250 টাকা। শিং মাগুরের মতো মাছের এখানে দাম পাওয়া যাচ্ছে 250 থেকে 300 টাকা দামের মধ্যে কেজিতে। তো এমদাদ, এই ছিল নওগাঁর এই পাইকারি মাছ কিনা বেচার খবর আমার হাতে। নওগাঁ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী এমআর রকি, তিনি জানাচ্ছিলেন মাছের বেচা বিক্রির সবশেষ খবর।
কেবল অপারেটরের দেনা পাওনার সালিশ আলোচনাকে চাঁদাবাজি বলে মিথ্যাচার করে অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার ঘটনায় মামলা করেছেন ঢাকা 2 আসনের এমপি অ্যাডভোকেট কামরুল ইসলাম। শুক্রবার রাতে ফিড অপারেটর আলী আহমদ এবং কনক সারোয়ারের নামে রাজধানীর কামরাঙ্গীরচর থানায় মামলাটি করেন তিনি। ঢাকা টোটাল কেবল নেটওয়ার্কের এমডি ইউসুফ জানান, চুক্তি অনুযায়ী লাইন চার্জের টাকা না দেয়ায় ফিড অপারেটর আলী আহমদের বিরুদ্ধে তিনি স্থানীয় এমপির কাছে নালিশ করেন। তার পাওনা টাকা আদায় করে দিতেই এমপি কামরুল আলী আহমদকে ফোন করেন। সেই কথোপকথন রেকর্ড করেই এখন এমপির নামে চাঁদাবাজির অপপ্রচার চালানো হচ্ছে। আমার অনেক টাকা জমছে, প্রায় 70-80 হাজার টাকা। এই টাকার কথাই আমি কামরুল ভাইকে বলছি যে আপনি এই টাকাটা তার কাছ থেকে নিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। তা কামরুল ভাই আমার মনে হয় ওনাকে টেলিফোন করছে, ওই টেলিফোনে যে কথাগুলো হয়েছে ওই কথা স্টেট কামরুল ভাইকে চাঁদার হিসাবে ব্যাখ্যা করতেছে। কামরাঙ্গীরচর থানায় দায়েরকৃত অভিযোগে ঢাকা 2 আসনের এমপি অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, নির্বাচিত প্রতিনিধি হিসেবেই এলাকার বিভিন্ন ঘটনা অভিযোগ তাকে সালিশ করতে হয়। সালিশে নিষ্পত্তির কারণেই বিগত 12 বছর শত শত ঘটনা বিষয়ে মামলা মোকদ্দমায় গড়ায়নি। মামলার আর্জিতে তিনি আরও বলেন, করোনাকালীন সময়ে সামনাসামনি বসে বিবাদ নিষ্পত্তি সম্ভব নয় বিধায় সাম্প্রতিক আসা অভিযোগটি তিনি টেলিফোনে নিষ্পত্তির উদ্যোগ নেন। তিনি আলী আহমদকে ফোন করে অভিযোগ সম্পর্কে তার বক্তব্য জানতে চান, কিন্তু আলী আহমদ অসৎ উদ্দেশ্যে এই কথোপকথন রেকর্ড করে জনৈক কনক সারোয়ারকে সরবরাহ করেন। কনক সারোয়ার তা ইউটিউবে ভাইরাল করেন। থানার ওসি জানান, দেশে থাকা আসামি আলী আহমদকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে। এই আলী আহমদের সাথে কিছু বড় কিছু টাকা পয়সা পাইতে এই মর্মে তারা একটা জিডি করেছে আমাদের এখানে, আর সেটা তদন্তাধীন আছে। এর মধ্যে আজকে আমরা এই মাননীয় সংসদ সদস্য স্যারের অভিযোগের প্রেক্ষিতে আমরা একটা মামলা নিয়েছি। অন্যদিকে কনক সারোয়ার আমেরিকায় বসে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে অপপ্রচারে লিপ্ত। দেশে থাকাকালে 2015 সালে পর্নোগ্রাফির মামলায় কারাগারে গিয়েছিলেন কনক সারোয়ার। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাও রয়েছে। এ মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও ঝুলছে। এহসানুল হক শাওন, সময় সংবাদ, ঢাকা। এবার জেনে নেব নৌরুটগুলোর এই মুহূর্তের অবস্থা। শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটের ফেরি চলাচল ব্যাহত হওয়ায় যানবাহনের চাপ বেড়েছে পাটুরিয়া দৌলত দিয়া নৌরুটে। এ বিষয়ে জানাতে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় আছেন সহকর্মী ইউসুফ আলী। সরাসরি যাব তার কাছে। ইউসুফ। ইমদাদ, পাটুরিয়া দৌলতিয়া নৌরুটে কিন্তু এই মুহূর্তে 8 শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি। অন্যদিকে পাটুরিয়া দৌলতিয়া নৌরুটে ঘাট কর্তৃপক্ষ আমাকে যতটুকু জানিয়েছে যে আসলে পাটুরিয়া দৌলতিয়া নৌরুটে মোট 19টি ফেরি রয়েছে। তার মধ্যে 2টি ফেরি বিকল রয়েছে। বিকল থাকার কারণে এই মুহূর্তে মাত্র 17টি ফেরি চলাচল করছে। তবে রোববার হওয়াতে আসলে এই মুহূর্তে বাস, অ্যাম্বুলেন্স, ছোট যে যানবাহনগুলো রয়েছে এই যানবাহনগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, যার কারণে আসলে বেশিরভাগ জমে যাচ্ছে পণ্যবাহী আসলে ট্রাক। আর এই ট্রাককে সামাল দিতে কিন্তু আসলে ঘাট কর্তৃপক্ষ 2টি টার্মিনালকেই কিন্তু পর্যাপ্ত ট্রাক রয়েছে এবং রাস্তায় কিন্তু সেটা সারিবদ্ধ করে রাখছে। অন্যদিকে আমি দৌলতদিয়াতে যে শ্রমিক রয়েছে যানবাহনের তাদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে তারাও কিন্তু বেশ আসলে ভোগান্তির মধ্যে রয়েছে। তারা কিন্তু পারাপারের অপেক্ষায় রয়েছে। সেখানে কিন্তু সবজিবাহী, পণ্যবাহী যে শ্রমিক রয়েছে, ব্যবসায়ী রয়েছে, এরা কিন্তু আসলে ক্ষতির সম্মুখীন হচ্ছে। আসলে সঠিক সময় কিন্তু তারা আসলে পার হতে না পারায় তাদের সবজি যে নষ্ট হয়ে যাওয়ার তারা আশঙ্কা করছে। অন্যদিকে ভোরের দিকে দক্ষিণ পশ্চিম অঞ্চল থেকে যে মাছবাহী যে গাড়িগুলো আছে সেই যানবাহনগুলো কিন্তু বিলম্বে ঘাট পার হচ্ছে। এটা আসলে নাব্যতা সংকটটা আশঙ্কা থাকায় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ আসলে পাটুরিয়া দৌলতিয়া নৌরুটে আছে কিন্তু 15 দিন ধরে ড্রেজিং কার্যক্রম অব্যাহত রেখেছে। সেই ক্ষেত্রে কিন্তু বিআইডব্লিউটিএ এর 3টি ড্রেজার এখন কিন্তু এই যে নৌপথে চালগুলো ঠিক রাখার জন্য, নাব্যতা ঠিক রাখার জন্য নিয়োজিত রয়েছে। অন্যদিকে আরো একটি ড্রেজার তারা কিন্তু প্রাইভেট ড্রেজারকে ব্যবহার করছে। যেহেতু দীর্ঘদিন ধরে
শিমুলিয়া কাঁঠালবাড়ি বন্ধ থাকার কারণে পাটুরিয়া দৌলতদিয়াতে বিকল্প রাস্তা হিসাবে ব্যবহার করছে যানবাহনের শ্রমিক এবং কি ব্যবসায়ীরা। সেই ক্ষেত্রে কিন্তু সামনে কিন্তু এটা আসলে শারদীয় দুর্গা উৎসব রয়েছে, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব। সেই দিকে লক্ষ্য রেখে কিন্তু ঘাট কর্তৃপক্ষ প্রস্তুতি নিচ্ছে, কারণ হচ্ছে কি এই সময় কিন্তু যানবাহনের একটি এবং যাত্রীদের একটি চাপ থাকে। তো সবকিছু মিলিয়ে পাটুরিয়া দৌলতদিয়াতে দীর্ঘদিনের ফেরি, সেই ফেরি কিন্তু স্রোতের বিপরীতে চলতে গিয়ে প্রতিনিয়তই কিন্তু আসলে নষ্ট হয়ে যাচ্ছে। এটা আমরা দেখেছি গত 2 দিন ধরে কিন্তু 4টি 2টি কখনো একটি ফেরি নষ্ট থাকছে। অন্যদিকে কিন্তু নাব্যতা সংকট যাতে ঠিক থাকে সেদিকে কিন্তু ঘাট কর্তৃপক্ষ লক্ষ্য রাখছে। এই ছিল আমার কাছে ইমদাদ পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী ইউসুফ আলী। অদক্ষ চালক, লক্কর ঝক্কর মার্কা ইঞ্জিন চালিত নৌকা, নিয়ন্ত্রণহীন ব্যবস্থাপনার কারণে সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনার নদ নদী ও হাওরে একের পর এক দুর্ঘটনায় ডুবছে নৌযান। সময় সংবাদে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নৌযান নিয়ন্ত্রণে গণবিজ্ঞপ্তি জারি করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। গতকাল বিকেলে জারি করা গণবিজ্ঞপ্তিতে নৌযানগুলোকে প্রচলিত আইন ও বিধিবিধান সহ নির্দেশনাবলী মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়। এর মধ্যে রয়েছে অভ্যন্তরীণ নৌযানগুলোকে সার্ভে এবং নিবন্ধন, ধারণ ক্ষমতার অধিক যাত্রী বা মালামাল বা পণ্য পরিবহন করা যাবে না সহ নানা নির্দেশনা। মুন্সিগঞ্জের শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল ও ফেরি ঘাটের অবস্থা জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। যাব তার কাছে। উজ্জ্বল, ইমদাদ, এই শিমুলিয়ায় কিন্তু নদী ভাঙনের বিভীষিকা আবার চলছে। এই নিয়ে কিন্তু 3 দফা এই শিমুলিয়া ঘাটটি। প্রথমে কিন্তু 28 জুলাই এখানে এই 3 নম্বর ঘাট, যে পুরনো ঘাটটি ছিল সেটি কিন্তু পদ্মায় বিলীন হয়ে যায়। এরপর কিন্তু 6 আগস্ট পাশের যে 4 নম্বর ঘাট সেটি কিন্তু পদ্মায় হারিয়ে যায়। এরপরে আবার এই কিন্তু 3য় দফায় এই নতুন করে যে ঘাটটি করা হয়েছিল 3 নম্বর ঘাট, সেটি কিন্তু এই পাশেই ভাঙন শুরু হয়েছে। সে কারণে নতুন এই 3 নম্বর ঘাটটি কিন্তু এখন ঝুঁকির মধ্যে রয়েছে। সেখানে এই 3 নম্বর ঘাটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এখন কিন্তু ফেরি চলছে 1 নম্বর এবং 2 নম্বর ঘাট দিয়ে। এদিকে নাব্য সংকটের কারণে চলতে পারছে না। 5টি ছোট আকারে ফেরি দিয়ে কিন্তু সার্ভিসটি সচল রাখা হয়েছে এবং রাতের বেলা কিন্তু ফেরি বন্ধ রাখা হয় এবং সকাল 6টা থেকে আবার ফেরি চলাচল শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ছোট আকারে একটি ফেরি কিন্তু চলে যাচ্ছে। এই লৌহজং টার্নিং পয়েন্টে কিন্তু নাব্যতার সংকট এখনো নিরসন হয়নি। এর কারণ সম্পর্কে বলছিলেন যে বিআইডব্লিউটি এর যে অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তিনি বলছিলেন যে এখানে একটি চর, যে লৌহজং চর, সেটি ভেঙে গিয়ে কিন্তু বিপুল সংখ্যক পলিশ পড়ে সেখানে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। যে তারা যে ড্রেজিং করেছেন সে জায়গায় পলি পড়ে সেখানে নাব্যতা তৈরি হয়েছে এবং গতকালকে ফেরি চলাচল অবস্থায় কিন্তু সেই পরিস্থিতির কারণে আবার ফেরি কিছু সময়ের জন্য বন্ধ রাখতে হয়েছিল। আর এই যে নাব্যতার সংকট, সেই সংকটের ব্যাপারে কিন্তু তারা বলছেন যে পদ্মা সেতুর যে খুঁটির নিচে সেখানেও পলি জমছে, সে কারণে কিন্তু ড্রেজিং অব্যাহত আছে এবং এখন কিন্তু 25-26 নম্বর খুঁটির নিচ দিয়ে এই ফেরিগুলো চলাচল করছে। কিন্তু এই নাব্য সংকট দূর করে যদি ফেরি চলাচল স্বাভাবিক না হয় তাহলে কিন্তু দক্ষিণাঞ্চলে যে প্রবেশদ্বার শিমুলিয়া ঘাট এবং এই শিমুলিয়া ঘাটের সঙ্গে যে কাঁঠালবাড়ি, এই দুটো ঘাটে কিন্তু দুর্ভোগ চলছে। এই দুর্ভোগের স্থায়ী বাসা বেঁধেছে। আমরা দেখতে পাচ্ছি অনেক যানবাহন অপেক্ষা করছে, তারা পার হতে পারছেন না এবং পণ্যবাহী অনেক ট্রাক পার না হবার কারণে কিন্তু তাদের পরে কিন্তু তারা অনেকেই এই ঘাটের পাশে মাথা গোঁজার ঠাঁই খুঁজছেন এবং এই পরিবারগুলোর যে দুরবস্থা তারা কিন্তু বলছিলেন সেই কথা, যে আকস্মিক যে পরশুদিন মাথা গোঁজার ঠাঁই খুঁজছেন এবং এই পরিবারগুলোর যে দুরবস্থা
তারা কিন্তু বলছিলেন সেই কথা যে আকস্মিক যে এই ভাঙন শুরু হয়, যে পরশুদিন রাতের বেলার এই ভাঙন শুরু হয়ে কিন্তু কালকেও সারাদিন চলেছে। আমরা এই সকালে এসে দেখলাম যে কালকের তো চিত্র আরো পাল্টে গেছে এবং নদী কিন্তু ভিতরে ঢুকে গেছে এবং এইসব কারণে কিন্তু যে শরতের যে প্রভাত, সেই প্রভাতেই কিন্তু এই এলাকার মানুষের যে এই বাড়িঘর সরিয়ে নেওয়ার চেষ্টা এবং অনেকে কিন্তু মাথা গোঁজার ঠাঁই খোঁজবার জন্য এই ঘাটের পাশে অপেক্ষা করছেন। এবং এই যে শিমুলিয়া নদী বন্দর, এটি কিন্তু 29 একর জমির উপরে ছিল এবং এই পর্যন্ত তারা বলছেন যে 6.5 একর জমি ইতিমধ্যে পদ্মায় হারিয়ে গেছে। এই কারণে কিন্তু এই ঘাটটি এই অনেকটা ছোট হয়ে আসছে। 2014 সালের নভেম্বরে যে এই ঘাটটি এখানে স্থানান্তর করে নিয়ে আসা হয়েছিল এবং শিমুলিয়া যে নদী বন্দর হিসাবে ঘোষণা করা হয়েছিল, এখানে কিন্তু লঞ্চ ঘাট, স্পিডবোট ঘাট, এর পাশে কিন্তু 4টি ফেরিঘাট ছিল। এর মধ্যে কিন্তু এই এখন 3টি ফেরিঘাট রয়েছে, কারণ 4 নম্বর ফেরিঘাট যেটি বিলীন হয়ে গেছে সেটি কিন্তু এখনো চালু করা যায়নি। আর যেটি 3 নম্বর ঘাট ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাট, সেই ঘাটটি যখন 28 জুলাই বিলীন হয়ে যায়, তারপরে কিন্তু 10ই আগস্ট এটা কি নতুন করে স্থাপন করা হয়েছিল এবং এখান দিয়ে কিন্তু যানবাহন পারাপার হচ্ছিল। এবং যে 9 দিন শুরু হওয়ার এই শুক্রবার বিকেল বেলা যখন শুরু হয়, তখনও কিন্তু এই 3 ঘাট দিয়ে এই যানবাহন পারাপার শুরু হয়েছিল এবং এখানে ফেরি লোড আনলোড চলছিল। কিন্তু সেদিনই কিন্তু এই শুক্রবার এই রাতেই আকস্মিক ভাঙন শুরু হয় এই 3 নম্বর ঘাটের পাশে এবং এই 3 নম্বর ঘাটের পাশে যে একটি পদ্মা রেস্টুরেন্ট ছিল, সেটি কিন্তু মুহূর্তের মধ্যে হারিয়ে যায় এবং পদ্মার তীব্র স্রোত কিন্তু ধেয়ে আসে এই জনপদের দিকে এবং ঘাটের বিস্তীর্ণ এলাকা কিন্তু বিলীন হয়ে যায়। আর পাশে যে বাড়িঘর আছে সেগুলো বিলীন হয়ে যায়। আমরা দেখছি যে বিআইডব্লিউটি এর যেখানে বিভিন্ন রকম স্থাপনা ছিল সেগুলো সরিয়ে নিয়েছে কিছু এবং কিছু পদ্মায় হারিয়ে গেছে। এই দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটের এই ভাঙন পরিস্থিতি এবং শিমুলিয়া কাঁঠালবাড়ি এই রুটের যে ফেরি পরিস্থিতি, এই ছিল সর্বশেষ। ফেরি চলাচলের বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন শিমুলিয়া ঘাট এলাকা থেকে সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। ভোরের সময় আরো থাকছে পাহাড়, ঝর্ণা, হ্রদের সৌন্দর্য দেখতে রাঙামাটিতে বাড়ছে পর্যটকদের ভিড়। করোনার ক্ষতি পুষিয়ে ওঠার আশায় ব্যবসায়ীরা। যমুনা ফার্টিলাইজার কারখানা মেয়াদ উত্তীর্ণ নিম্নমানের সার বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে। টাঙ্গাইলের সার ডিলাররা বলছেন, প্রতি ট্রাকে ভালো সারের সাথে 2 মেট্রিক টন পর্যন্ত জমাট বাঁধা নিম্নমানের সার দিচ্ছে। বাধ্য হয়ে অকার্যকর এই সার কিনে প্রতারিত হচ্ছেন কৃষকেরা আর লোকসানের মুখে পড়ছেন ডিলাররা। এই অবস্থায় জেলা কৃষি বিভাগ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। টাঙ্গাইল থেকে সে খবর জানাচ্ছেন কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি দিয়ে প্রতিবেদনে। টাঙ্গাইলের বিসিআইসির তালিকাভুক্ত সার ডিলাররা প্রতি মাসে যমুনা ফার্টিলাইজার কারখানা থেকে ইউরিয়া সার কিনেন, কিন্তু ফার্টিলাইজার কর্তৃপক্ষ দেশি উৎপাদিত ইউরিয়া সারের সাথে প্রতি গাড়িতে 2 থেকে 3 মেট্রিক টন আমদানি করা নিম্নমানের জমাট বাঁধা সার নিতে বাধ্য করছে। জেলার প্রত্যেক ডিলারকে গোডাউনে শত শত বস্তা জমাট বাঁধা সার দীর্ঘদিন ধরে পড়ে আছে, ফলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে ডিলারদের অভিযোগ। প্রতিটা গাড়িতে 12 টন সার আসে, সেখানে আমরা 4 টন 5 টন পর্যন্ত আমাদের দিছে। আর কিছুই করার না, এটা যদি না নেই আমার মালিক ডেলিভারি দিবে না, এটা বাধ্যতামূলক। আমরা করে পিওর যমুনার জন্যই আমার কাগজ আসছে আর পিওর যমুনার টাকাটা আমি দিই, কিন্তু আমার বাধ্যতামূলকভাবে প্রতি গাড়িতে প্রতি টনে 2 টন চাপাইয়া দিতেছে। প্রান্তিক কৃষকরা বলছেন, সার না পেয়ে বাধ্য হয়ে দীর্ঘদিনের জমাট বাঁধা সার কিনলেও ফসলের কোনো কাজে আসছে না। বাসায় আইনা বাইরে দেই ফসলের জমিতে ফলন আগে না, এখন ভালো 1 নম্বর সার চাইতেছি আমরা। জেলা সার ডিলার সমিতির সভাপতির অভিযোগ, জোর করে দীর্ঘদিন খোলা আকাশের নিচে ফেলে রাখা জমাট বাঁধা সার ডিলারদের চাপিয়ে দেওয়া হচ্ছে। এতে একদিকে ডিলাররা লোকসানে পড়ছে, অন্যদিকে কৃষকরাও প্রতারিত হচ্ছে। এই সারগুলোর জন্য আমরা সবচেয়ে বেশি চাপালা এবং কৃষকও চাপালা। এ ব্যাপারে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন জেলার কৃষি কর্মকর্তা। চাহিদা কম, বাজার মূল্য কম, ডিলার ঠকছে এবং কৃষকরাও এই জিনিসটা নিতে অনাগ্রহ প্রকাশ করছে। এই জন্য আমি অবশ্যই এই ব্যাপারে একটা পদক্ষেপ নেব। জেলায় মোট ডিলার রয়েছেন 175 জন। প্রতি বছর ইউরিয়া সারের চাহিদা 1,29,000 মেট্রিক টন, কিন্তু পাওয়া গেছে 77,094 মেট্রিক টন। সময় সংবাদ, টাঙ্গাইল। ধীরে ধীরে প্রাণ ফিরছে পাহাড়ি জেলা রাঙামাটির পর্যটনে। করোনা মহামারীর কারণে প্রায় 5 মাস বন্ধ থাকার পর আবারও পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে পর্যটন কেন্দ্রগুলো।
এতে হাসি ফুটেছে পর্যটক সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। তবে স্বাস্থ্যবিধি অনুসরণের কথা বলা হলেও কেউ কেউ মানছেন না। রাঙামাটির হেফাজত সবুজের পাঠানো রিপোর্ট। করোনার কারণে গত 18ই মার্চ রাঙ্গামাটির সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়। প্রায় 5 মাস বন্ধ থাকার পর পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে পর্যটন কেন্দ্রগুলো। পর্যটক আসতে শুরু করলেও ছুটির দিনগুলোতে ভিড় বেশি। দীর্ঘ সময় ঘরে বন্দি থাকার পর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পর্যটকরা ভিড় করছেন পাহাড়, ঝর্ণা ও হ্রদের দেশ রাঙ্গামাটিতে। দীর্ঘদিন পর ভ্রমণে বের হয়ে পর্যটকরা জানিয়েছেন তাদের উচ্ছ্বাসের কথা। পরিবার নিয়ে সবাই অনেকদিন পরে আসছি, ঘুরতেছি, ভালো লাগতেছে, পরিবেশগুলোও ভালো। বোরিং লাগছিল, যার কারণে সবাই মিলে একটা সিদ্ধান্ত নিলাম কোথাও গেলে হয়তো ভালো হয়। রাঙ্গামাটির লেক, তারপর হচ্ছে ঝুলন্ত ব্রিজ, অসম্ভব সুন্দর একটা জায়গা। অপরদিকে নানা অজুহাতে স্বাস্থ্যবিধি অনুসরণ না করেই ঘুরে বেড়াচ্ছেন অনেকেই। মাস্ক পরতে ভালো হয়, মাথায় মুখে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। ফ্রেশ হওয়ার পরে মাস্কটা খোলা হয়েছে, ছবি তোলার জন্য খুলে রাখছি আর কি। পর্যটক আসতে শুরু করায় ক্ষতি পুষিয়ে ওঠার স্বপ্ন দেখছেন হোটেল ব্যবসায়ী ও বোটঘাট ইজারাদার। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এগুলো তো আমাদের ট্যুরিস্ট মৌসুম। আমরা আশা করতেছি যে আমাদের ট্যুরিস্ট আরো বাড়বে। ভালো পর্যটক আসতেছে বন্ধের দিনগুলো, আশা করি আগামীতে আরো ভালো হবে। এদিকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে ট্যুরিস্টদেরকে পর্যাপ্ত নিরাপত্তার পাশাপাশি তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করছি। পর্যটক আসা শুরু হলেও এখনও গ্রুপ ভিত্তিক পর্যটকরা আসছে না বলে জানালেন সংশ্লিষ্টরা। যারা বাণিজ্যিকভাবে রাঙ্গামাটি ভ্রমণের প্রয়োজন হয় তারাই বেশি আসতেছেন আর কি। আপাতত গ্রুপ ট্যুরগুলো নাই, যারা বাস নিয়ে বেড়াতে আসে একেবারে দলবদ্ধভাবে, সেই ট্যুরগুলো নাই। স্বাভাবিক পরিস্থিতিতে প্রতি বছর রাঙ্গামাটিতে প্রায় 5 লাখ পর্যটকের আগমন ঘটে। সময় সংবাদ, রাঙ্গামাটি। গত 10 বছরে নাটোরে সবচেয়ে বেশি দরে বিক্রি হচ্ছে পাট। এতে খুশি পাট চাষিরা। অন্যদিকে বেসরকারি কোম্পানির কাছে নগদ টাকায় পাট বিক্রি করতে পেরে খুশি ব্যবসায়ীরাও। এই মুহূর্তে সদর উপজেলার তেবাড়িয়া হাটে আছেন সহকর্মী আল মামুন। বিস্তারিত জানতে সরাসরি যোগ দেব তার সঙ্গে। মামুন। এমদাদ, আপনি জানেন যে নাটোরের সবচেয়ে বৃহত্তম এটি তেবাড়িয়া হাট। গত 10 বছর যে পাটের দামটা ছিল এবার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এর বিশেষ কারণটি হচ্ছে যে সরকারি বিজিএমসির যে লাখ লাখ টাকা বকেয়া ছিল, বকেয়ার কারণে এখানকার ব্যাপারীরা পাট কিনতে পারতেন না। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি, প্রায় 250-র মতো ছোট বড় জুট মিল যেগুলো রয়েছে সারা দেশের, এখানে নাটোরের এই তেবাড়িয়া হাট থেকে প্রায় 50টির উপর জুট মিলের সরাসরি পাট কিনে এবং তারা নগদ টাকা দেওয়ার কারণে এখানকার ব্যাপারীরা খুশি রয়েছে এবং খুশি রয়েছে এবারকার কৃষকরা। বিশেষ করে নাটোরে এবার 58,000 মেট্রিক টনের উপর পাট উৎপাদন হয়েছে। গতবার 24,000 হেক্টর জমির লক্ষ্যমাত্রা ধরা হলেও সেটা 1,000 হেক্টর উপরে আবাদ হয়েছে। কৃষকদের সাথে আমি কথা বলেছি, তারা যেটা বলেছেন যে দাম পেয়েছেন তারা খুশি এই কারণে যে অতীতে এরকম দাম তারা পাননি। আর যে ব্যাপারী এখানে রয়েছে তারা যেটা বলছেন, এইখানকার পাট কিনে নিয়ে তারা মিলগুলোতে পাঠাবে এবং এখান থেকে বিভিন্ন পাটের দ্রব্যাদি তৈরি করে তারা বিদেশ সহ বিভিন্ন দেশে রপ্তানি করবেন। বিশেষ করে এবার যে পাটের দামে দ্বিগুণের মতো লাভ পাচ্ছেন কৃষকেরা, পাশাপাশি পাট খড়ি আরো অতিরিক্ত লাভ। এই ধারা অব্যাহত থাকলে নাটোরের কৃষকরা পাটের উৎপাদন আরো বৃদ্ধি করবেন বলে জানিয়েছেন। আর বকেয়া কোনো পড়ছে না। এখানে যে বেসরকারি মিলগুলো সর্বোচ্চ 7 থেকে 10 দিন সময় নিচ্ছেন এখানকার ব্যাপারীদের পাটের টাকা পরিশোধ করতে। সব দিক দেখে একটা ভালো পরিস্থিতি রয়েছে এখানকার পাট ব্যবসায়ী, পাট চাষি সহ সংশ্লিষ্ট সকলদের। ইমদাদ, এই ছিল আমার কাছে নাটোরের তেবাড়িয়া সর্বশেষ পরিস্থিতি। নাটোর থেকে আল মামুন যোগ দিয়েছিলেন, তিনি জানাচ্ছিলেন পাটের বাজার নিয়ে। রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্ক সেজেছে নতুন সাজে। ইটকাঠের নগরীতে প্রাণের ছোঁয়া পাওয়ার স্থান বাড়ালো কিছুটা। শনিবার সকালে ঢাকা উত্তর সিটির মেয়র উদ্বোধন করেন গুলশান পার্কের সৌন্দর্য বর্ধন কাজের। রাশেদ লিমনের রিপোর্ট। এক টুকরো সবুজ, অট্টালিকার ভাঁজে চোখ জুড়ানো, মন ভোলানো।
সেই পুরনো গুলশান ট্যাঙ্ক পার্ক আছে আগের জায়গায়, শুধু গায়ে জড়িয়েছে নতুন লেবাস। গুনে গুনে নানা প্রজাতির 1700 গাছ, ফলজ বনজ ওষুধি গাছের সঙ্গে লতাগুল্ম যেন বিছিয়ে রেখেছে সবুজের শামিয়ানা। ফাঁকে ফাঁকে গন্ধ ছড়াচ্ছে নাম না জানা বুনো ফুল। সবুজকে বশে নিয়ে নির্মাণ শৈলীর প্রতিটি ভাঁজেই চোখে পড়ে আধুনিকতার ছোঁয়া। থাকছে লাইব্রেরি, হাঁটার পথের পাশেই সাইকেল লেন, বাস্কেটবল গ্রাউন্ড, আছে ব্যাডমিন্টন কোর্ট, ব্যায়ামাগার। জলধারা ধরে হাঁটার পথ, চারপাশে 3টি ডেক, লেক ধরেই মুক্ত মঞ্চ। সুন্দর করে আপনারা ঘুরতে পারবেন। দ্যার ইজ এমপি থিয়েটার। শীতকালে আসবো, আমরা বিভিন্ন জায়গায় বলে আমাদের দেশে এরকম কোনো এমপি থিয়েটার থাকে না, আমরা কেন শীতকালে বারবিকিউ করতে পারবো না? এখানে বারবিকিউ মেশিনও কিন্তু দিয়ে দেওয়া হবে। আপনাদের বারবিকিউ মেশিনে আপনারা সুন্দর করে কিন্তু বারবিকিউ করতে পারবেন ইন দ্য টাইম অফ উইন্টার টাইম। দাবি উঠেছে সৌন্দর্য আর ছায়াতলের এই রূপ ধরে রাখার। এর বহুমুখিতা নিশ্চিত করার জন্য আপনার আমার সকলের হাত ধরে এর পরিচর্যা, এর রক্ষণাবেক্ষণ, এর বর্জ্য ব্যবস্থাপনা, এর গার্জিয়ান নিশ্চিত করতে হবে। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নামে পার্কের নিরাপত্তায় থাকছে বিশেষ ব্যবস্থা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে কাজ চলছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। গতকাল 2000 কক্সবাজার ডুয়েল গেজে রেল লাইন প্রকল্পের কাজ পরিদর্শন শেষে কথা বলেন তিনি। কক্সবাজারকে একটা পরিপূর্ণভাবে আন্তর্জাতিক মানের যাতে একটা পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা যায় তার পরিকল্পনা নিয়ে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী কাজ করছেন। হয়তো অনেক কিছু সুফল হয়তো আমি পাবো না, উনি হয়তো পাবেন না, কিন্তু উনার পরের যে প্রজন্ম তারা সেটা ভোগ করবেন। জলাবদ্ধতা দূর করে চট্টগ্রামকে আরও আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে নতুন মাস্টার প্ল্যান নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সিডিএ চেয়ারম্যান জহিরুল ইসলাম দোভাষ। গতকাল সংস্থাটির মেঘা প্রকল্পের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। চট্টগ্রাম শহরের মাস্টার প্ল্যান কাজ আরম্ভ হবে, এটা খুব শীঘ্রই আরম্ভ হবে। খাল পুনর্খনন ও সম্প্রসারণ এবং উন্নয়ন 35% আর্থিক অগ্রগতি, কিন্তু ভৌত অগ্রগতি হচ্ছে 50%। চট্টগ্রাম শহরে এবার জলবদ্ধতা হয়নি। বন্যায় ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ায় টাঙ্গাইলের হাটবাজারে সবজির সরবরাহ তুলনামূলক কম। বিস্তারিত জানাতে শহরের পার্ক বাজারে আছেন সহকর্মী কাদির তালুকদার। সরাসরি যাচ্ছি তার কাছে। সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় আমরা তার কাছে যাব। আমরা একটু অপেক্ষা করছি তার সঙ্গে যোগ দেওয়ার জন্য। বন্যায় ফসলি জমি যে ক্ষতিগ্রস্ত হয়েছে টাঙ্গাইলে, সেখানে সবজির বাজার এবং সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাপকভাবে, এবং সেই খবরই আমরা জানবো। সেখানে আমাদের সহকর্মী কাদির তালুকদার রয়েছেন, তিনি আমাদের সঙ্গে যোগ দিবেন। আমরা একটু পরেই হয়তো তার সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হব। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি তার সঙ্গে যোগাযোগ করার। কাদির, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আপনার কাছে কি তথ্য রয়েছে? বন্যায় যে ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে সে বিষয়ে আপনি আমাদেরকে কি বিস্তারিত জানাবেন? আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা তার সঙ্গে যোগাযোগ করতে পারিনি। পরবর্তীতে আমরা হয়তো আপনাদেরকে জানাতে পারবো সে বিষয়ে। চলে যাচ্ছে পরের প্রসঙ্গে। করোনা প্রসঙ্গ। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে শনিবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 34 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1282 জন রোগী। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 3,36,044 জন। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 10,098 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 17,15,481 জনের। গেল 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন 1,282 জন, আর মোট আক্রান্ত 3,36,044 জন।
24 ঘন্টায় মারা গেছেন 34 জন। এ পর্যন্ত করোনাক্রান্ত হয়ে মারা গেলেন 4702 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2247 জন। মোট সুস্থ হয়েছেন 2,38,271 জন। দেশের বাইরের খবর। এদিকে তৃতীয় ধাপের ট্রায়াল স্থগিতের কদিন না যেতেই অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের করোনা পরীক্ষা নিরীক্ষা আবারও শুরু করেছে। গত বুধবার টিকা গ্রহণকারী এক নারী স্বেচ্ছাসেবক স্নায়বিক কারণে অসুস্থ হলে বিরতির ঘোষণা দিয়েছিল গবেষকরা। এই ভ্যাকসিনের সাফল্য নিয়ে আশাবাদী জার্মান চিকিৎসা বিজ্ঞানী ও সাধারণ নাগরিকরা। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। অবশেষে সুখবর শোনা গেল। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে করোনা ভাইরাসের টিকার তৃতীয় ধাপের পরীক্ষা নিরীক্ষা AZD1222 আশার মুখ দেখতে শুরু করেছে। ছোট্ট একটা বিরতির পর আবারও আগামীকাল থেকে শুরু হবে এই ভার্সনের ট্রায়াল। এখন পর্যন্ত ব্রাজিল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং সাউথ আফ্রিকাতে করোনা ভাইরাসের তৃতীয় ধাপের পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে। এ বিষয়ে পাস্কাল সোরিয়ার্ড, অ্যাস্ট্রাজেনেকার যিনি প্রধান, তিনি বলেন, এই মুহূর্তে ছোটোখাটো সমস্যা হবেই, এটা আমরা ধরেই নিয়েছিলাম। তাই এখন থেকে আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হবে এবং ট্রায়ালে যাতে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার সৃষ্টি না হয় সে বিষয়ে যুক্তরাজ্যের ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার প্রধান পাস্কাল সোরিয়ার্ড আরও বলেন, একটি নির্ভরযোগ্য, নিরাপদ এবং কার্যকরী টিকা আবিষ্কারের জন্য কমপক্ষে 5 থেকে 10 বছরের সময়ের দরকার। সেখানে মাত্র অল্প সময়ের মধ্যে একটি করোনার টিকা আবিষ্কার করা সত্যিই চ্যালেঞ্জের। পাস্কাল সোরিয়ার্ড আরও জানান, ট্রায়ালে থাকা যে নারী স্নায়ুবিকজনিত রোগ ট্রান্সভার্স মাইলিটিস কিংবা স্পাইনাল কর্ডের যে বিষক্রিয়ার কথা আমরা শুনেছিলাম সেটি এখন গুরুতর নয়। তাই এই পরীক্ষা চালানোর আর কোনো বাধা থাকলো না। এর আগে সংক্রমণ সন্দেহে অ্যাস্ট্রাজেনেকার বিরতিকে স্বাগত জানিয়েছে জার্মান চিকিৎসা বিজ্ঞানী সহ বিশেষজ্ঞরা। মার্বুর্গের ফিলিপস ইউনিভার্সিটির পরিচালক এবং বায়োলজিস্ট স্টেফান বেকার বলেন, এ ধরনের বিরতি মানেই ব্যর্থতা নয়, বরং শুরু থেকে আবার নতুন করে সবকিছু ওলটপালট করে গবেষণা করা। আর এই গবেষণার ফলেই তৈরি হবে একটি কার্যকরী করোনার টিকা। আমি ভ্যাকসিন নিয়ে ব্যাপক আশাবাদী, তবে কার্যকরী ভ্যাকসিন কবে পাবো সেটা বলা মুশকিল। বিজ্ঞানীদের আরও নিষ্ঠা এবং সততার সাথে কাজ করা উচিত বলে আমি মনে করি। করোনার ভয়াবহতার কারণে একটি টিকার খুবই প্রয়োজন, কিন্তু এত তাড়াহুড়ায় পার্শ্ব প্রতিক্রিয়া বোঝাও মুশকিল যে মানবদেহে কেমন ধরনের সমস্যা সৃষ্টি করছে। আমার মতে একটি কার্যকরী টিকার জন্য বেশি বেশি গবেষণা ও পর্যবেক্ষণের প্রয়োজন। এতে করে ঝুঁকি এড়ানো অনেকটাই সম্ভব হবে। সারা বিশ্বের 176টি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান নিরলসভাবে কাজ করে যাচ্ছে একটি কার্যকরী করোনার টিকা আবিষ্কারে। তাদের মধ্যে প্রথম ধাপের ট্রায়ালে আছে 15টি প্রতিষ্ঠান, 16টি প্রতিষ্ঠান আছে দ্বিতীয় ধাপের ট্রায়ালে এবং অ্যাস্ট্রাজেনেকা, বায়োনটেক, কিউরবেক, মডার্না এবং ফাইজারের মতো প্রতিষ্ঠানগুলো আছে তৃতীয় ধাপের ট্রায়ালে। তবে সকল পরীক্ষা নিরীক্ষা আপাতত সম্পন্ন করা গেলেও এ বছরের মধ্যে একটি উৎকৃষ্ট এবং কার্যকরী টিকা পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ বলছেন বিশেষজ্ঞ সহ জনসাধারণ। একটি কার্যকরী করোনা টিকা আবিষ্কারে কোনো রকম তাড়াহুড়ো নয়, বরং আরও বেশি সময় নিয়ে নিবিড় গবেষণার ফলে যে টিকাটি আবিষ্কার হবে সেটি হবে মানব ইতিহাসে একটি যুগান্তরকারী ঘটনা বলছেন জার্মান চিকিৎসা বিজ্ঞানী সহ বিশেষজ্ঞরা। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। কাতারে দীর্ঘ 6 মাস পর রেস্তোরাঁয় বসে খাওয়ার অনুমতি দিল দেশটির প্রশাসন। করোনায় ক্ষতি কাটিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর আশা প্রবাসী রেস্তোরাঁ ব্যবসায়ীদের। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কাতারে করোনার কারণে দীর্ঘ 6 মাস রেস্তোরাঁ ব্যবসায় ছিল ধস। বিপাকে পড়েছিলেন প্রবাসী বাংলাদেশি রেস্তোরাঁ ব্যবসায়ীরা। রেস্তোরাঁ খোলা থাকলেও বিধিনিষেধের কারণে শুধুমাত্র পার্সেল বিক্রি করে দোকান ভাড়া আর কর্মচারীদের বেতন দিতে হিমশিম খাচ্ছিলেন ব্যবসায়ীরা। তবে শর্ত সাপেক্ষে রেস্তোরাঁগুলোতে বসে খাওয়ার অনুমতি দেওয়ায় দীর্ঘদিনের ক্ষতি কিছুটা কাটিয়ে উঠে ঘুরে দাঁড়ানোর আশা প্রবাসী রেস্টুরেন্ট ব্যবসায়ীদের। ডাইনিং করেছে, যারা বসে খাওয়ার অনুমতি দিয়েছে 30%-এর মতো। আমি আশা করছি এটা এই মাস শেষ নাগাদ পুরোপুরি ওপেন হয়ে যাবে। তো আমরা যে 6 মাস বিশাল একটা ক্ষতির সম্মুখীন ছিলাম, আশা করছি ব্যবসায়ীরা, বিশেষ করে রেস্টুরেন্ট ব্যবসায়ীরা আবার নতুন করে দাঁড়াতে পারবে। আমরা এতদিন পর্যন্ত অনেক ক্ষতিগ্রস্ত ছিলাম, শুধুমাত্র পার্সেল বিক্রি করতাম। এদিকে দীর্ঘদিন পর রেস্টুরেন্টে বসে খেতে পেরে খুশি প্রবাসীরাও। 6 মাস পরে হোটেল চালু হয়েছে, আমরা বসে খেতে পারতেছি। এটার জন্য কাতার সরকারের অনেক শুকরিয়া আদায় করতেছি। কাতারে এখনও প্রতিদিন গড়ে 200-র বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। 30 জন বাংলাদেশি সহ এ পর্যন্ত মারা গেছেন 205 জন।
সময় সংবাদ, কাতার। মালয়েশিয়ায় অভিবাসন আইন ভঙ্গের দায়ে 5 বাংলাদেশি সহ 6 জনের বিষয়ে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। এতে করে প্রবাসে দেশের সুনাম নষ্টের পাশাপাশি হুমকির মুখে লাখ লাখ সাধারণ প্রবাসীর ভবিষ্যৎ। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। মালয়েশীয় গণমাধ্যমে এখন বাংলাদেশিদের নেতিবাচক কর্মকাণ্ডে উদ্বেগ জাগাচ্ছে। অভিবাসন আইন ভঙ্গকারী 5 বাংলাদেশির তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। রয়েছেন এক মালয়েশীয় নাগরিকও। স্থানীয় সময় শুক্রবার 5 বাংলাদেশি সহ 6 জনকে খুঁজতে স্থানীয় গণমাধ্যম সহ মালয়েশিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাদের ছবি প্রকাশ করে খুঁজছে বিজ্ঞপ্তি দেয়া হয়। এছাড়াও মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশের অফিসিয়াল পেজে সাধারণ জনগণের সহযোগিতা কামনা করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে করে প্রবাসে দেশের সুনাম নষ্টের পাশাপাশি হুমকির মুখে লাখ লাখ সাধারণ প্রবাসীর ভবিষ্যৎ। কিছু সংখ্যক খারাপ লোকদের কারণে আজকে আমরা যারা ভালো ভালো বাংলাদেশি আছে এখানে যারা রেমিডেন্স যুদ্ধ আছে তারাও কিন্তু আমরা ক্ষতি সাধন হচ্ছে। হাতে গোনা কিছু বাংলাদেশিদের জন্য যারা বিভিন্ন অনৈতিক কার্যক্রম করছে এবং অবৈধ ব্যবসা করছে তাদের জন্য পুরো বাংলাদেশিদের সম্মান এবং ব্যক্তিত্ব হানি হচ্ছে, দেশের ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডে কর্মক্ষেত্রে বিরূপ পরিবেশের সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন এই প্রবাসী বাংলাদেশি। এখানকার সাধারণ মানুষের মাঝে বাংলাদেশ সম্পর্কে একটা খারাপ ধারণা, বিরূপ ধারণা সৃষ্টি হয়। এই বিরূপ ধারণার কারণে মানুষের সাথে একটা সামাজিক দূরত্ব এবং একটা মানসিক দূরত্ব সৃষ্টি হয় ওই জাতির সাথে। কিছু সংখ্যক প্রবাসীর অপরাধমূলক কর্মকাণ্ডে ক্ষুণ্ণ হচ্ছে বাংলাদেশের ভাবমূর্তি। তাই বিশ্লেষকরা বলছেন পরিস্থিতির উন্নয়নে সাধারণ প্রবাসীদের হতে হবে আরও সচেতন। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। আবারও দেশের খবর। বন্যায় ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ায় টাঙ্গাইলের হাটবাজারে সবজির সরবরাহ তুলনামূলক কম। বিস্তারিত জানাতে শহরের পার্ক বাজারে আছেন সহকর্মী কাদির তালুকদার। সরাসরি যাচ্ছি তার কাছে। টাঙ্গাইলের সবজির সরবরাহ বৃদ্ধি পেয়েছে। সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু আজ দীর্ঘদিন পরে আজকে কিন্তু বিভিন্ন সবজি যে রয়েছে সেই সবজির কিন্তু দাম অনেকটাই কম লক্ষ্য করা গিয়েছে। গত সপ্তাহে যে দামগুলো ছিল সেই কাঁচামরিচ 240 টাকা কেজি, পেঁয়াজ 300 টাকা কেজি, আজকে কিন্তু সেই পেঁয়াজ 280 টাকা এবং কাঁচামরিচ 140 টাকা এবং শসা 35 টাকা কেজি ছিল, সেই শসা কিন্তু 25 টাকা কেজি। করলা 60 টাকা কেজি ছিল, আজও 60 টাকা কেজি রয়েছে। বেগুন 60 টাকা কেজি, সেই বেগুন কিন্তু 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটি সবজির দাম 10 থেকে প্রকারভেদে 20 টাকা পর্যন্ত কমে দিয়েছে। আপনি জানেন যে টাঙ্গাইলের ভয়াবহ বন্যা হয়েছিল। সেই বন্যার কারণে আসলে মানুষের যে সবজির ক্ষেত, সেই সবজির ক্ষেত কিন্তু তলিয়ে গিয়েছিল। সেই তলিয়ে যাওয়ার কারণে কিন্তু বেশ কিছুদিন আসলে এই সবজির সরবরাহ অনেকটাই কম ছিল, যেই কারণে আসলে প্রত্যেকটি সবজি অনেক দামে বিক্রি হয়েছে। বিশেষ করে পেঁয়াজ এবং কাঁচামরিচের যে আসলে ব্যাপক দাম বৃদ্ধি, সেই দাম বৃদ্ধিতে কিন্তু মানুষ হতাশ হয়ে পড়েছিল। সেই হতাশার গত এক সপ্তাহ পরে এই যে হতাশার অনেকটাই কম রয়েছে। পেঁয়াজের দামও কিছুটা কমে গিয়েছে এবং কাঁচামরিচের দামও কিন্তু কমে গিয়েছে। এছাড়াও যে সবজিগুলো রয়েছে পেঁয়াজ কাঁচামরিচ ছাড়াও করলা, ভেন্ডি, বেগুন, শসা ইত্যাদির দাম কিন্তু প্রায় প্রকারভেদে 20 থেকে 25 টাকা, অনেক ক্ষেত্রে 10 টাকা কমে গিয়ে কিন্তু এখন অনেকটাই স্বাভাবিক পর্যায়ে রয়েছে। তবে আমি এই ক্রেতা বিক্রেতাদের সাথে আমি কথা বলেছি, তারা এখন এই গত এক সপ্তাহ যাবৎ দাম কমে যাওয়ার কারণে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। তবে বিক্রেতা যারা রয়েছে তারা বলেছে যে এখন পর্যন্ত তাদেরকে কিন্তু চড়া দামেই কিনতে হচ্ছে। এই সরবরাহ বৃদ্ধির কারণে এই দাম কিছুটা কম রয়েছে, তবে তারা আর্থিকভাবে কিন্তু অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকেই অনেক কিনে রেখেছিল, যে কিনে রাখার কারণে তারা কিন্তু আসলে তারা লোকসানে পড়ছে। তো বেশ কিছু আমি পেঁয়াজের দোকানদার যারা রয়েছে, পাইকার রয়েছে, তাদের সাথে কথা বলেছি। মরিচের পাইকার যারা রয়েছে তাদের সাথেও আমি কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছে যে এই যে পেঁয়াজের দাম এবং মরিচের দাম কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে। সেই কমতে শুরু
শুরু করার কারণে কিন্তু তারা যারা কিনে রেখেছিল সেই তারা কিন্তু অনেকটাই লোকসানের মুখে তাদেরকে পড়তে হয়েছে। তো এই ছিল আসলে আমার কাছ থেকে টাঙ্গাইলের পার্ক বাজার থেকে সবজির বিস্তারিত। টাঙ্গাইলে বন্যায় ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার পর ঘুরে দাঁড়িয়েছে সবজির বাজার, সে খবরই আমাদেরকে জানাচ্ছিলেন শহরের পার্ক বাজার থেকে সহকর্মী কাদির তালুকদার। 7 বছরেও সংস্কার হয়নি জামালপুরের বাসাকা পাড়ায় লিকেজ হওয়া গ্যাস লাইন, এতে চরম আতঙ্কে দিন কাটছে এলাকাবাসীর। সরেজমিনে গিয়ে দেখা যায় জেলা শহরের ব্যস্ততম এই মোড়ে বুদবুদ করে উঠছে গ্যাস, তার উপরই চলছে ভারী যানবাহন। এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর ধরে এইভাবে গ্যাস উঠছে এই সড়কে। বিষয়টি তিতাস গ্যাস কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি তারা। সম্প্রতি রাস্তা সংস্কার করা হলেও গ্যাস লাইনের লিকেজ সারানোর বিষয়ে নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। এতে যে কোনো সময় বড় ধরনের অগ্নিকাণ্ডের আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। তবে এ বিষয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। 30 টন 20 টনের ট্রাক সার্বক্ষণিক গাড়ি চলাচল করে। এখানে গ্যাসের বুদবুদ প্রায় দীর্ঘ 5-7 বছর ধরে যেভাবে উঠতেছে, যে কোনো সময় বড় ধরনের বিস্ফোরণ হয়ে নারায়ণগঞ্জের চেয়ে বড় ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে। যেভাবে গ্যাস বাড়াইতেছে, এটা শুকনো মৌসুমে আপনার ম্যাচ গসা দিলে আগুন ধরে যায়, আর বর্ষার মৌসুমে পানির যখনই বৃষ্টি হয় তখন এটা পুরোপুরি উঠে। দ্রুত গতিতে এটা মেরামতি করার দরকার, কারণ এটা না করলে যে কোনো রকম একটা দুর্ঘটনা ঘটতে পারে। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা রেফ্রিজারেটরের জন্য আনা ফ্রেয়ন গ্যাস খালাস নিয়ে সরকারি সংস্থাগুলোর সিদ্ধান্তহীনতায় চরম ভোগান্তিতে পড়েছেন আমদানিকারকরা। বন্দরকে ঝুঁকিমুক্ত রাখতে বিস্ফোরক অধিদপ্তরের চিঠির পরিপ্রেক্ষিতে এ জটিলতার সৃষ্টি হওয়ায় গত 10 দিনে খালাস না করেই ফিরে গেছে 30টি কন্টেইনার। এই অবস্থায় শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত গ্যাস খালাসে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে এফবিসিসিআই। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। লেবাননের বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণের পর বাংলাদেশের বন্দরগুলোকে ঝুঁকিমুক্ত রাখতে কোনো রকম বিস্ফোরকের মজুত না রাখার জন্য চিঠি ইস্যু করে বিস্ফোরক অধিদপ্তর। এই চিঠির পর শিল্পের কাঁচামাল হিসেবে আমদানি করা বিভিন্ন গ্যাসীয় পণ্য নিয়ে শুরু হয়েছে সরকারি দপ্তরগুলোর রশি টানাটানি। R22, R12, R401 জাতীয় যেগুলি রিফ্রিজারেন্ট গ্যাস আছে সেগুলির খালাস পুরোপুরি বন্ধ হয়ে গেছে। গত 10 দিনে এই ধরনের গ্যাসবাহী 30টি কার্গো বন্দরে খালাস না করেই রপ্তানিকারক দেশে ফেরত চলে গেছে। এই অবস্থায় দেশের বাজারে কাঁচামাল সংকট সৃষ্টি হয়েছে বলে দাবি করছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। প্রতিকার চেয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ে চিঠিও দিয়েছে সংগঠনটি। এই র মেটেরিয়াল যদি আমাদের দেশে না আসতে পারে তাহলে ফিনিশ গুডস হবে না, দেশের এক্সপোর্টও বিড়ম্বনা হবে এবং ব্যাঘাত ঘটবে বলে আমি মনে করি। কাস্টম কমিশনারের দাবি, আমদানিকৃত কার্গোগুলো পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে রাখা হয়েছিল। আমরা বলেছি যে তোমরা যত দ্রুত সম্ভব এই পণ্য টেস্ট করে অ্যাসেসমেন্ট করে ছেড়ে দিবা। আমাদের এন্ডে তো বরঞ্চ আগে থেকে আরো প্রোগ্রেসিভ হয়েছি আমরা। অপরদিকে কাস্টমসের কাছ থেকে কার্গোগুলো খালাসের তালিকা না পাওয়ায় জাহাজ থেকে নিয়ম অনুযায়ী নামানো হয়নি বলে দাবি করেছেন বন্দর কর্মকর্তারা। তারা যদি আমাদেরকে লিস্ট না দেন তাহলে সেটা নামবে না এবং ফেরত যাবে, সেটা বিষয়ে আমাদের ওই পরিমাণ আমরা জানি না, আমাদেরকে অবগত করানোরও কোনো পদ্ধতি নেই। আমদানিকৃত রেফ্রিজারেটরের গ্যাস নৌবাহিনীর ডেঞ্জার কার্গো বিভাগের ক্লিয়ারেন্স এবং কাস্টমসের পরীক্ষার পর খালাসের ব্যবস্থা নেয় বন্দর কর্তৃপক্ষ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। খেলার খবর। অনেক জল্পনা কল্পনার পর অবশেষে ফুটবল ফেডারেশনের সভাপতি পদের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাদল রায়। গতকাল বিকেলে মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পেরিয়ে যাওয়ার পর স্ত্রীকে দিয়ে আবেদনপত্র পাঠান সাবেক ফুটবলার। অসুস্থতার কারণেই তিনি নির্বাচন করছেন না বলে জানিয়েছেন তার স্ত্রী মাধুরী রায়। এদিকে সময় পেরিয়ে যাওয়ায় বাদল রায়ের আবেদন গৃহীত হবে কিনা তা নির্বাচন কমিশনাররা খতিয়ে দেখবে বলে নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক। দিনভর অপেক্ষা, বাফুফে ভবনে সাংবাদিকদের আনাগোনা। নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, তবে সকাল থেকে নেই কোনো কার্যক্রম। ফাঁকা রুমে অলস সময় ক্ষেপণ নির্বাচন কমিশনের কর্মকর্তাদের। মাঝে দুজন এসে সদস্য পদ থেকে নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নিলেও ছিল না কোনো আড়ম্বর।
অবশেষে দুপুর গড়িয়ে বিকেল, ঘড়ির কাঁটায় 5টা। জানিয়ে দিল শেষ হয়েছে মনোনয়নপত্র প্রত্যাহারের বেঁধে দেয়া সময়। স্বাভাবিকভাবেই দিনলিপি পড়ে শোনালেন ফেডারেশনের সাধারণ সম্পাদক। দুটো মনোনয়নপত্র আসলে প্রত্যাহার করা হয়েছে আউট অফ 49, এবং সেই দুটোই হচ্ছে সদস্য পদে। একজন হচ্ছেন জনাব সাইদুর রহমান মানিক, সেই মনোনয়নপত্রটি সদস্য পদ থেকে প্রত্যাহার করে নিয়েছেন তিনি, এবং একই সঙ্গে জনাব জাকির হোসেন বাবুল, তিনিও সদস্য পদে তার মনোনয়নপত্রটি প্রত্যাহার করে নিয়েছেন। এরপরই বোমাটা ফাটে বাফুফে ভবনে। দিনভর বাতাসে ঘুরে বেড়ানো গুঞ্জনটাই হয় সত্যি। সভাপতি পদ থেকে নিজের নাম সরিয়ে নেন সাবেক ফুটবলার এবং বাফুফের সহসভাপতি বাদল রায়। স্ত্রী মাধুরী রায়কে দিয়ে আবেদন পাঠান ফেডারেশনে। হাতে লেখা একটা চিঠি পাঠিয়েই দায় সারেন বাদল। জানিয়ে দেন অসুস্থতার কারণেই নির্বাচন করতে চান না তিনি। পাশাপাশি কোনো কারণে এরপরও যদি ব্যালটে তার নাম আসে, তাই তাকে ভোট না দিতেও আহ্বান জানান বর্ষিয়ান এই সংগঠক। তার শরীর অসুস্থেই আসলেই খুব একটা ওর সাপোর্টে কাজ করছে না। আসলে অনেক ডিমোশন হচ্ছে, ওর স্বাস্থ্যের কথা বলতে খুব কষ্ট হচ্ছে। তো আমার ফ্যামিলি, আমার ছেলে মেয়ে, আমার আরও যারা শুভাকাঙ্ক্ষী আছে, সবাই মিলে ঠিক করলাম যে ওর ইলেকশন থেকে উইথড্র করবে। বাদলের পক্ষ থেকে বলছি, ওর নাম যদি ব্যালট পেপারে এসেও যায়, দয়া করে আপনারা ওকে ভোট দেওয়ার চেষ্টা করবেন না। সে উইথড্র করেছে, বাকি যারা আছে ভোটার তাদেরকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করুন। তবে প্রত্যাহারের সময় পার হয়ে যাওয়ার পর আবেদন জমা পড়ায় এখন পরবর্তী সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, জানিয়েছেন আবু নাঈম সোহাগ। আমরা প্রত্যাহারপত্র পেয়েছি এবং এটা নির্বাচন কমিশন ডিল করবে। নির্বাচন কমিশনের কালকে মিটিং আছে। তিনটি মনোনয়নপত্র প্রত্যাহারের পর বাফুফে নির্বাচনের 21 পদের বিপরীতে এখন প্রার্থী রইল 46 জন। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। 12 বছর বাফুফের চেয়ারে বসে যে ভিত্তি তৈরির কথা বলছেন কাজী সালাউদ্দিন, সেই ভিত্তিকেই ভিত্তিহীন বলছেন ফুটবল সমর্থকরা। এই লম্বা সময়েও ফুটবলের র্যাঙ্কিং পিছিয়ে যাওয়ার মধ্য দিয়ে বোঝা যায় ফুটবলে উন্নয়ন কতটা অনীহা ছিল বর্তমান সভাপতির। তাই বাফুফের সভাপতির চেয়ারে নতুন কাউকে দেখতে চান সমর্থকরা। আর বিশেষজ্ঞরা বলছেন, গেল 12 বছরের কাজের উপর ভিত্তি করে আশার আলো দেখছেন না সালাউদ্দিনকে ঘিরে। সাবেক ফুটবলারদের প্রত্যাশা গণতান্ত্রিক উপায়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের। বাদল রায়ের মনোনয়ন প্রত্যাহারের মধ্য দিয়ে বাফুফে নির্বাচনে অনেকটা ফাঁকা মাঠ হয়ে গেছে বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিনের। একমাত্র প্রতিদ্বন্দ্বী সাবেক ফুটবলার এবং কোচ শফিকুল ইসলাম মানিক রয়েছেন মাঠে। গৌরবের ফুটবল এখন জনপ্রিয়তায় তলানিতে, তবে এখনও ফুটবল ঘিরে স্বপ্ন দেখেন তরুণ প্রজন্ম। তাই বাফুফে নির্বাচন ঘিরে সোচ্চার তারাও। 12 বছরে কাজী সালাউদ্দিন প্যানেল ব্যর্থ হয়েছে ফুটবলের গঠনমূলক উন্নয়ন আনতে। তাদের মতে যোগ্য এবং নতুনদের সুযোগ দেওয়া উচিত ফুটবল উন্নয়নে। বয়সভিত্তিক দল থেকে যতগুলো খেলোয়াড় উঠে এসেছে, তাদের সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারে নাই। সে যে ভিত্তিটা কথা বলছে, নিজে যে দাবি করছে, সেই ভিত্তিটা আসলে ভিত্তিহীন। 2022 সালে আমাদের অবশ্যই সে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করার মতো একটা অবস্থানে নিয়ে যাবেন, সেই আশানুরূপ কোনো ফল আমরা দেখতে পাচ্ছি না। 12 বছর তিনি 2008 সাল থেকে এখন পর্যন্ত ছিলেন। এর মধ্যে ফিফা র্যাঙ্কিংয়ে ফুটবলে তিনি আগাতে পারেন না, বাংলাদেশকে বরং আরও পিছনে চলে গেছে। তার পরবর্তীতে আর বেটার কেউ আসুক এবং বাংলাদেশ ফুটবলটাকে এগিয়ে নিয়ে যাক, কারণ ফুটবলের সাথে এই দেশের মানুষের খুব একটা মধুর একটা সম্পর্ক আছে। ওনাকে সরে গিয়ে এবং ভালো যারা দক্ষ সংগঠক তাদেরকে দায়িত্ব দেওয়া হোক। ফুটবল সংশ্লিষ্টরাও সুর মেলালেন সমর্থকদের সাথে। 2022 বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে যাওয়া কিংবা জাতীয় দলের সার্বিক উন্নয়নে কথা রাখতে পারেনি বর্তমান সভাপতি। সাবেকরা বলছেন, কোনো ধরনের প্রভাবের বাইরে গণতান্ত্রিক উপায়ে ফুটবলের নীতি নির্ধারক নির্বাচন হোক। সবাই জানি ফুটবলের যে অবস্থান, দীর্ঘ 12 বছর ধরে একটা কমিটি ক্ষমতায় আছে, পরিবর্তন অবশ্যই দরকার। এবং আমি বলে আসছিলাম যে পরিবর্তন মিনস যারা অ্যাকচুয়ালি যারা অর্গানাইজার আর এখন যারা আছে, দুই পক্ষেরই সমন্বয়ে একটা কমিটি আমি দেখতে চেয়েছিলাম। সালাউদ্দিন ভাইয়ের ঠিক 4 বছর আগের নির্বাচনের পরে উনি যে কথা বলছিল, যে 3টা প্রায়োরিটি দিয়েছিল। উনি বলছিল যে ডিস্ট্রিক্ট ফুটবলটা সে নিয়মিত করবে, একটা স্ট্রং ন্যাশনাল টিম করবে এবং একটা ফুটবল একাডেমি করবে। গত 4 বছরে তিনি হলো ডিস্ট্রিক্ট ফুটবল আসলে মাত্র একবার করছেন। সাব চ্যাম্পিয়নশিপে আমরা তারই সময়ে পরপর 4 বার গ্রুপ স্টেজ থেকে আউট হয়ে গেছে। তো এই 3টা জিনিস বিচার করলে আসলে বোঝা যায় যে উনি কতটুকু অ্যাচিভ করতে পেরেছেন বা আরও কতটুকু করতে পারবেন। শেষ পর্যন্ত যারাই বাফুফের সভাপতির দায়িত্বে আসুক, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ফুটবলকে ঢেলে সাজিয়ে প্রত্যাশার প্রাপ্তি ঘটানো। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার।
উন্নত চিকিৎসার জন্য কার্গো বিমানে সিঙ্গাপুরের পথে চিত্রনায়ক ও সংসদ সদস্য ফারুক ভর্তি হবেন মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। এবং বগুড়ায় মুক্তিযোদ্ধা স্কুল নাম দিয়ে নিয়োগ নিয়ে জালিয়াতি, হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা, কিছুই জানেন না জেলা শিক্ষা কর্মকর্তা। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।